আচ্ছা, তো আজকে আমরা কি পড়বো? আজকে প্রোভার্বস এন্ড ট্রান্সলেশন পড়বো। তো এখানে তুমি যদি কোশ্চেন ঘাটাঘাটি করো, বেশ প্রতি বছরই দেখা যায় একটা বা বিগত এখান থেকে 5-7 বছর আগে এখান থেকে আরো বেশি প্রশ্ন আসতো। তো এখানে দুইটা টপিক, একটা হচ্ছে প্রোভার্ব আর একটা ট্রান্সলেশন। তো ট্রান্সলেশন মানে তোমাকে একটা বাংলা সেন্টেন্স দিতে পারে, বাংলা বাক্য দিতে পারে, যেটাকে ইংরেজিতে রূপান্তর করতে হবে। এটা ট্রান্সলেশন, এবং এটা যদি তুমি টেন্স জানো, ভোকাবুলারি জানো, করে ফেলতে পারবে। যেমন তোমাকে যদি বলি আমি ভাত খাই, এটাকে ট্রান্সলেট করো, কি বলবা? আই ইট রাইস। তো ট্রান্সলেশন এরকম একদম সিম্পল জিনিস, জেনারেল জিনিস। তোমরা যদি ওভারঅল ইংলিশে ভোকাবুলারি, টেন্স, সেন্টেন্স স্ট্রাকচার, ফরমেশন এগুলো জানো, তাহলে এটা করে ফেলতে পারবা। এরপর বাকি থাকে প্রোভার্ব। তো প্রোভার্বও খানিকটা এই ধরনের, বাংলা থেকে ইংরেজি বা ইংরেজি থেকে বাংলা করা। তবে প্রোভার্বের ক্ষেত্রে দেখবা এখানে অর্থগত মিল পাবা না। অর্থাৎ আমি যখন আই ইট রাইস বলতেছি, অর্থ হচ্ছে আমি ভাত খাই, কিন্তু এইখানে দেখবা যে ইংরেজিতে একরকম বলতেছে, আবার বাংলাতে যদি শাব্দিক অর্থের কথা বলো টোটালি ডিফারেন্ট, কিন্তু ভাবার্থ একই। ঠিক আছে? তো যেহেতু এখানে আমরা শাব্দিক অর্থ দিয়ে রূপান্তর করতে পারছি না, তো আগে থেকে যদি পরিচিত না থাকে তুমি কিন্তু বুঝতে পারবে না যে এর বাংলাটা কি হবে। বাগধারার মতো খানিকটা। আমরা কাঠে ঢেকি মানে কি? আমরা কাঠ দিয়ে বানানো ঢেকি না, অপদার্থ বুঝায় না। তো এগুলো তো আমাদের জানতে হবে। না জানলে, শুধুমাত্র ভোকাবুলারি জানলে কিন্তু হবে না। সো এজন্য আমরা কি করব, টেন্সটা যদি তোমার জানা থাকে, মোটামুটি ওভারঅল সবকিছু তোমরা জানো, ট্রান্সলেশন নিয়ে ঝামেলা হয় না। ওটা যদি জানা থাকে, ট্রান্সলেশন তোমরা পারবা। সো আমরা এটুক দেখবো না, এটুক তুমি একটু প্র্যাকটিস করে নিবা। আর প্রোভার্বসগুলো আমরা দেখবো যেগুলো কমনলি এসে থাকে। এখন কোশ্চেন অ্যানালাইসিস করলে দেখবা যে আসলে ট্রান্সলেশনের পরিমাণটা বেশি আসে। যদি তুমি পার্সেন্টেজ করতে বলো, তা আমি বলবো যে 70% আসে ট্রান্সলেশন, 30% আসে প্রোভার্ব। তো দুইটাকেও তারপর আমাদের সমান গুরুত্ব দিয়ে কিন্তু পড়ে ফেলতে হবে। ঠিক আছে? তাইলে বইলো না যে আপু এই টপিক থেকে প্রশ্ন আসে না, তুমি কোশ্চেন ঘাটলেই দেখবা আসলে ট্রান্সলেশন থেকে প্রচুর কোশ্চেন এসেছে। আচ্ছা, আমার চেহারায় অসুস্থতার ছাপ আসলে আমি একটু বাড়িতে যাব আগামী পরশুদিন, যে কারণে আমার এক্সট্রা ইনফোর কিছু ক্লাস, কিছু আরো অনুশীলনী ক্লাস, আরো তোমাদের কিছু ক্লাস গতকালকে সারা রাত রেকর্ড করছি। রাত্রে 1টার দিকে শুরু করছি, আর শেষ হয়েছে আজকে সকালে 9টায়। তো সারা রাত কাজ করছি। তো তার আগে আবার বই দেখাইছি, কাল সকাল থেকে কাল সন্ধ্যা পর্যন্ত আমি বই দেখাইছি। তারপর ওখান থেকে শুরু করে আজকে সকাল 9টা পর্যন্ত ক্লাস নিয়েছি। এজন্য একটু সিক, সিক বলতে ওরকম সিকও না। তারপর আবার ঘুম থেকে উঠলাম সকালে, 11টার দিকে ঘুমাইছিলাম, 3:30টার দিকে ঘুম থেকে উঠলাম, উঠে আবার রান্না বান্না করলাম। খাওয়া হয় নাই যদিও। তো সবকিছু মিলে এই অবস্থা, বুঝছো? আচ্ছা, যাই হোক, তো শুরু করি। ঠিক আছে তো সবকিছু? আমার শুধু ভয় লাগে যে কখন ডিসকানেক্টেড হয়ে যায়। আচ্ছা, ওকে, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। তো চলো আমরা শুরু করি। আসো আমরা প্রোভার্বস গুলা দেখবো। আচ্ছা, প্রথম যেটা আসছে দেখো, বলেছে নানা মুনির নানা মত। মানে কি? যখন একটা গ্রুপের মধ্যে অনেকজন মানুষ হবে, তুমি কিন্তু একজনের সাথে আরেকজনের মতের মিল পাবা না। ঠিক আছে? সো এটা এরকমও বোঝায় যে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। যখন অনেক মানুষ একসাথে হয়ে যায়, তখনই ঝামেলাটা তৈরি হয়। যেমন এখানে যদি আমি তোমাদের গ্রুপে জিজ্ঞেস করি যে 6টায় ক্লাস নেবো, 4টায় নাকি 7টায়, এক একজন এক এক কথা বলবে। ঠিক আছে? তাহলে নানা মুনি নানা মত মানে যদি পার্টিসিপেন্ট বেশি হয়ে যায়, তখনই ঝামেলা তৈরি হয়। তাহলে নানামুনির নানামত এর ট্রান্সলেশনটা কিরকম হবে? মেনি মেন মেনি মাইন্ডস। অনেক মানুষ, তাদের মনও অনেক রকম, চিন্তা ভাবনা অনেক রকম। ঠিক আছে? এরপর জোর যার মুলুক তার, এটা তো তোমরা পড়েছই। মুলুক মানে হচ্ছে শাসনতন্ত্র বা একটা রাজ্য। মুলুক মানে রাজ্য বোঝায়। এখন যার জোর আছে, সেটা হইতে পারে ম্যান পাওয়ার, হইতে পারে অর্থ সম্পদের জোর। তো যার জোর আছে অর্থ সম্পদ বা মানুষের, মুল্লুক বা রাজ্য তারই হবে। যুদ্ধ করে আইদার জয় করে ফেলবে বা টাকা দিয়ে কিনে ফেলবে। ঠিক আছে? তাহলে জোর যার মুল্লুক তার মানে বোঝায় যার শক্তি আছে সবকিছু সে গ্রাস করে ফেলবে, এটা নেগেটিভ অর্থ দিবে। এবং এখানে দেখো ট্রান্সলেশন কি বলছে, মাইট ইজ রাইট। ঠিক আছে? ওকে, শক্তি অধিকার এরকম একটা অর্থ দিবে। আচ্ছা, এরপর এইটা একটু দেখবা, সবগুলো কিন্তু লাগে না। দেখো এখানে যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলোই বলতেছি, আমি দাগাই দিচ্ছি, দাঁড়াও। আচ্ছা, এরপর দেখো
এটা দেখবা আপন চরকায় তেল দাও। আপন চরকায় তেল দাও মানে কি, নিজের কথা ভাবো, অন্যের কথাই ভেবো না। তোমার চরকায় ঘর ঘর করে শব্দ হইতেছে, জ্যাম হয়ে গেছে, তোমারটাতে তেল না দিয়ে তুমি অন্যজনের পিছে পড়ে আছো, মানে অন্যজনের পিছে লাগতেছো। নিজের অনেক ত্রুটি কিন্তু সেটা নিয়ে চিন্তা ভাবনা নেই, অন্যের পিছে লাগতেছো। এটাকেই বলে আপন চরকায় তেল দাও। তো এই ট্রান্সলেশনটা কিরকম দেখো, মাইন্ড ইয়োর ওন বিজনেস, মানে তোমার নিজের ব্যবসা বা নিজের কাজকর্মকে তুমি মাইন্ড করো বা খেয়াল রাখো। ঠিক আছে, আরেকটু হইতে পারে অয়েল ইওর ওন মেশিন, তোমার যে মেশিন আছে তাতে তেল দাও। ঠিক আছে, এখানে ডিরেক্ট ট্রান্সলেশন এটা হয়, তবে এই দুইটাই কিন্তু ইংরেজিতে প্রচলন আছে। ঠিক আছে, এরপর আসো, কষ্ট না করলে কেষ্ট মেলে না। এটা তো একদম ইউনিভার্সাল একটা কথা। তুমি যদি কষ্ট না করো আসলে কিছুই পাবা না। যত পরিশ্রম করবা, এমনি নর্মালি চিন্তা করো, তুমি একদিন সারাদিন পরিশ্রম করছো, সারাদিন পরিশ্রম করলে পরের দিন যদি কোনো কাজ না থাকে এমনিতে মনটা ফুরফুরে লাগে, কিন্তু তোমার অনেক দিন ছুটি, কোনো কাজ নাই, তো প্রত্যেক দিনই কিন্তু বোরিং লাগে। ঠিক আছে, সো কষ্ট না করলে এমনি তো রেজাল্ট পাওয়া যায় না, এবং কষ্ট করলে আসলে শরীর ভালো থাকে, মন ভালো থাকে। তো ট্রান্সলেশনটা কি, নো পেইনস নো গেইনস। নো পেইন, যদি কষ্ট না করো তাহলে গেইন কিন্তু হবে না। আচ্ছা, আমি ডিটেলসে কেন ব্যাখ্যা করতেছি, কারণ এখান থেকে যে কোশ্চেন আসে তোমাকে বলতে পারে যে নো পেইনস নো গেইনস এর অর্থ কি। তো বাংলাতে কিন্তু কষ্ট না করলে কেষ্ট মেলে না এরকম নাও থাকতে পারে, ইংরেজিতে একটা ডেসক্রিপটিভ টার্ম দেওয়া থাকতে পারে। আবার যখন বলবে যে অয়েল ইওর ইন মেশিন, এটার অর্থ কি, তখন হইতে পারে অপশনের মধ্যে মাইন্ড ইওর ওন বিজনেস, বা টু রেস্ট্রিক্ট অন সেলফ, বা টু থিঙ্ক অ্যাবাউট অন সেলফ, এরকম বলতে পারি। ঠিক আছে, এই জন্য আমি ব্যাখ্যা করে দিচ্ছি। ঠিক আছে, যেমন টু রিড বিটুইন দ্য লাইন্স, এটা আসছিল না, তো টু রিড বিটুইন দ্য লাইন্স মানে কি, দেখো এখানে এই একটা লাইন দেখছো, একটা লাইন দেখছো, মেঘ দেখলেই বর্ষা বলা চলে না, আর যত হাসি তত কান্না। এখন এই দুটো তো তুমি দেখতেই পাচ্ছ, বলতেছে এই দুই লাইনের মধ্যে কি আছে সেটা পড়ো, মধ্যে কি অ্যাকচুয়ালি কিছু আছে না, তো আছে কি অ্যাকচুয়ালি ইনার কোনো মিনিং যদি এই সেন্টেন্সগুলোর মধ্যে লুকায় থাকে, তাহলে সেটা যে বুঝা সেটাকে আমরা বলি টু রিড বিটুইন দ্য লাইন্স। তাহলে সেটা তো বুঝতে হবে যে অ্যাকচুয়ালি কোন একটা বাক্যকে কি বুঝাচ্ছে। তো এইখানে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, ভাবার্থটা বুঝা। ঠিক আছে, আচ্ছা, এরপর আসো, এখানে দেখো, কাছে থাকলে পড়ে মন, দূরে থাকলে ঠন ঠন, বা মনের আড়াল তো চোখের আড়াল, বা চোখের আড়াল তো মনের আড়াল। তো এখানে এরকম বোঝায় যে একটা মানুষ বা একটা, তুমি চিন্তা করো, যখন স্কুলে ফ্রেন্ডদের সাথে অনেক ফ্রেন্ড ছিল না, তোমার খুব ক্লোজ ফ্রেন্ড, তুমি চিন্তা করতা যখন আমি কলেজে উঠে এদের থেকে সেপারেট হয়ে যাবো কিভাবে থাকবো, আমি নিজেও এরকম চিন্তা করতাম যে আমি এদের ছাড়া কেমনে বাঁচবো। বাট তুমি কলেজে চলে আসছো, কয়েকদিনের মধ্যেই সবাইকে ভুলে গেছো, তাই না? এটা আসলে মানুষের নেচার, মানুষ না ভুলতে পারলে সে দুনিয়ায় সাস্টেইন করতে পারতো না। তো সেটাই বলছে যে কাছে থাকলে মন পড়ে যে আমরা কিভাবে থাকবো এরকম চিন্তা আসতেছে, বা একদিন না দেখলে মন খারাপ লাগতেছে, বাট যখন অনেক দূরে চলে যাচ্ছে আর মনেই পড়ে না তাদের কথা, দূরে থাকলে ঠন ঠন। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে চোখের আড়াল তো মনের আড়াল, চোখের আড়াল হয়ে গেল তো মনেও পড়ে না সে মানুষের। তো ইংরেজিতে কি বলে, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। ওকে, আমি কিন্তু ব্যাখ্যা বেশি করতেছি কারণ এখানে এক্সপ্লানেটরি কোশ্চেনই বেশি আসে। আউট অফ সাইট, সাইট মানে দৃষ্টি বা দৃষ্টিসীমা, তাইলে যখন আউট অফ সাইট, দৃষ্টিসীমার বাইরে চলে গেল, আউট অফ মাইন্ড মনেরও বাইরে চলে গেল। আচ্ছা, ঠিক আছে, সমস্যা হইলে বইলো, আমার কিন্তু সাপোর্টার নেই। আর আজকে এত মানুষ কেন রে, আজকে কি 94 জন কেন? আচ্ছা, এখানে দেখো, জসমিন দেশে যদাচার মানে কি, যে যেরকম তার আচরণ সেরকম, বা কোন একটা রাজ্য পরিচালিত হচ্ছে, তো রাজ্যটার অবস্থা কিরকম হবে, তার প্রধানমন্ত্রী যেরকম হবে সেরকম। ঠিক আছে, তো জসমিন দেশে যদাচার মানে বোঝায় যখন যেরকম সিচুয়েশন সেরকম বিহেভ করো, কারণ সিচুয়েশনটা আসলে এরকমই, কারণ এই সিচুয়েশনের সাথে তোমার যে তাল মিলাইতে হয় ওরকম কাজই করতে হবে। সো জসমিন দেশে যদাচার, এটার দেখো ইংরেজিতে কে বলছে, হোয়াইল ইন রোম ডু অ্যাজ দ্য রোমান্স ডু। যখন তুমি রোমে আছো তখন কিরকম আচরণ করবা, রোমানদের মতো আচরণ করতে হবে, নাহলে ওরা তোমাকে খাদাই দিবে। তখন তুমি বাংলাদেশে আছো, তখন কি তুমি সবসময় সারাদিন পিজা খাইতে পারবা? পারবা না। আবার যখন তুমি রোমে যেয়ে বসে আছো, ইটালিতে যেয়ে বসে আছো, তখন যদি ডেইলি তুমি ভাত ভর্তা চাও, পাবা? পাবা না। তো সিচুয়েশনটা যেমন হবে আমরা তেমনই করব। ওয়াইল ইন রোম, যখন তুমি রোমে আছো কাদের মতো কাজ করবা, কাদের মতো আচরণ করবা, ডু অ্যাজ দ্য রোমান্স ডু, যেমন রোমানরা যেরকম কাজ করে আমরাও সেরকম করব। ঠিক আছে, আচ্ছা, এটা একটু দেখবা, যত গর্জে তত বর্ষে না, এটা খুবই ইম্পর্টেন্ট। যত গর্জে তত বর্ষে না মানে হচ্ছে যে যত চিল্লাপাল্লা করে তার কাজ তত কম হয়, আর যে চুপচাপ থাকে তার দিয়ে কিন্তু কাজ বেশি হয়। ঠিক আছে, তা কথা নয় কাজ, এরকম একটা কথা আছে। তো এখানটাতে ইংলিশ টার্ম কি হইতে পারে, এমটি ভেসেলস সাউন্ড মাছ হইতে পারে। অর্থাৎ তুমি একটা খালি কলসেতে একটা বাড়ি দাও, ঠাস করে জোরে শব্দ হবে, আর পানি ভরা কলসে বাড়ি দাও,
আস্তে টুং করে একটু শব্দ হবে, ঠিক আছে? তার মানে যেটা ফাঁকা, যাতে কিছু নাই, সেটাই বেশি সাউন্ড করতেছে। আবার বার্কিং ডগ সেলডম বাইটস, এটাও বলা হয়। যে কুত্তা বেশি ঘেউ ঘেউ করে সে কিন্তু কামড়ায় না, কিন্তু পাগলা কুত্তা কখনো কিন্তু ডাকে না। পাগলা কুত্তাকে ডাকতে দেখছো? পাগলা কুত্তা ডাকে না, চুপচাপ থাকে। সো বেশি চিল্লাপাল্লা করতেছে মানে ওর আসলে দম নাই। ও নিজের যে মেকি, সেই মেকি স্বভাবটা ঢাকার জন্য বেশি চিল্লাপাল্লা করতেছে, ঠিক আছে? আর অনেক স্টুডেন্ট দেখবা পরীক্ষার হল থেকে বের হয়ে বলে যে একদম কনফার্ম 95টা দাগায় আসছে, চান্সই পায় না, দেখা যায় 50 পাইছে। আর যারা ভালো করে তারা দেখবে এরকম কনফিডেন্টলি কিছু বলে না, এরকম বলে যে আমি 80টার মতো হয়তো হবে, ঠিক আছে? তো এর মিনিংটা এরকম, মাছ ক্রাই অ্যান্ড লিটিল ওয়াটার। হ্যাঁ, শুধু হাউ মাউ করতেছে, মায়া কান্না যেটাকে বলে, চোখে পানি নেই। আচ্ছা, এরপর দেখো, এটা একটু দেখো, আগে ঘর তো পর। এটা খুবই ভালো একটা লেসন। আগে ঘর তো পর মানে কি? আগে ভাই নিজের চিন্তা কর, পরের চিন্তা পরে করিস। কারণ আমি নিজে যদি সুস্থ না থাকি, নিজের ফ্যামিলি ভালোভাবে যদি না চলে, আমি পরের জন্য কি করব? আমি নিজেই মরে যাইতেছি, পরের জন্য কি করব? আমি ডক্টর, মনে করো এখন আমি পেশেন্টের ট্রিট করব, ট্রিটমেন্ট দিব, আমি নিজে সুস্থ না থাকলে তাদের ট্রিটমেন্ট দিতে পারবো না। সো আগে নিজের চিন্তা করো, তারপর পরের চিন্তা করো। তোমাদের ক্ষেত্রেও একই কথা, আগে নিজের চিন্তা করে নিজে ভালোভাবে পড়াশোনা করো, তারপর ফ্রেন্ডকে হেল্প করতে যাও। ফ্রেন্ডকে হেল্প করতে যেয়ে নিজের পড়াশোনার 12 বাজায় না, ঠিক আছে? তো এখানে দেখো বলেছে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, মানে কি? দয়া দাক্ষিণ্য বা যত যত ভালো গুণ বলো, সবই কিন্তু আমাদের ঘরেই শুরু হয়। যে যে মানুষ ঘরের মানুষের সাথে বা আপন মানুষের সাথে ভালো আচরণ করে না, সেবা করে না, সে কখনো অন্য মানুষের সাথে ভালো হইতে পারে না, ঠিক আছে? এটা কিন্তু একটা ট্রু কথা। এরপর আসো বুড়ো শালিকের ঘাড়ের, ওইটা খুবই পছন্দের একটা কথা আমার। তো এখানে রো মানে হচ্ছে রং। শালিক বুড়ো হয়ে গেছে কিন্তু তার ঘাড়ে এখনো রং। তো প্রজনন মৌসুমে পাখি পশুদের কিন্তু বিশেষ করে পাখিদের ক্ষেত্রে পালকের রং চেঞ্জ হয়, বেশি রঙিন হয়ে যায়। তো এখানে শালিকের ঘাড়ে রং মানে বোঝা যাচ্ছে প্রজনন মৌসুমে আসছে, অর্থাৎ তার বিয়ে করার সময় এসেছে। এখন শালিকটা বুড়ো, বুড়ো বয়সে আর কি করবে বলতো? তো মুশতাকের মতো অবস্থা, বুঝছো? বুড়ো বয়সে ওর ইচ্ছা হলো বিয়ে করবে। তো বুড়ো শালিকের ঘাড়ের রং মানে কি বোঝায়? শেষ বয়সের ভীমরতি বোঝায়, আমাদের মুশতাক তিশার মতো। যাই হোক, ওদের আমি ক্রিটিসাইজ করছি না, তারপরে জিনিসগুলো আসলে দৃষ্টিকটু দেখাই কিছু কিছু দিক থেকে, বুঝছো? আচ্ছা, এখানে কি বলছে? চাইল্ডিশ বিহেভিয়ার অফ অ্যান ওল্ড ম্যান। তো এই আচরণটাকে কি বলা যায়? সে বিয়ে করবে 20, 25, 30 বছর বয়সে, সে যদি এখন 70 বছর বয়সে বিয়ে করতে চায় কোনো কারণ ছাড়াই, তাহলে এটাকে আমরা চাইল্ডিশ বিহেভিয়ার অফ অ্যান ওল্ড ম্যান দিচ্ছি, ঠিক আছে? ওকে, এটা তো বলেছে অসারের তর্জন গর্জন ছাড়, যার দিয়ে কোনো কাজ হয় না, যে অসার, যে নির্জীব, সে শুধু চিল্লাপাল্লাই করে। ওই যে যেটা বললাম এমপ্রিভাসাল সাউন্ড মাছ, একই রকম, ঠিক আছে? এটা কিন্তু দুইটা একই, এই জন্য আমি আর বললাম না। এরপর দেখো, এটা আমরা পড়েছি চাচা আপন প্রাণ বাঁচা, মানে আগে ঘর তো পর, এই এই একই কথা। এগুলা বুঝে বুঝে সুন্দর করে পড়বা, যেটা বুঝবা না আমাকে জিজ্ঞেস করবা। এগুলো যদি একবার বুঝে পড়তে পারো, বিসিএস এ প্রচুর কোশ্চেন আসে, প্রচুর কোশ্চেন আসে, একটু ভালো করে খেয়াল করো। আচ্ছা, এরপর এটা তো জানো, সময়ের 1 ভোর অসময়ের 10 ভোর। মনে করো তোমার কাপড়ে একটুখানি এক জায়গায়, আচ্ছা শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে সব? ভালোবাসা কানায় আচ্ছা, প্রীতি কাঁঠালের আঠা, ইটস ট্রু। বাট এখানে কতটুক প্রীতি আর কতটুক অন্য কিছু, এটাও একটা প্রশ্ন। আচ্ছা, এরপর দেখো অসময়ের 1 ভোর সময়ের, সময়ের 1 ভোর অসময়ের 10 ভোর। তোমার কাপড়ে, আমার কাপড়ে এখানে একটুখানি সুতা খুলে গেছে, হ্যাঁ, সেলাইয়ের জায়গাটা একটুখানি সুতা খুলে গেছে। এখন একটুখানি জাস্ট একটা সেলাই দিয়ে যদি ওটাকে আমি আটকাই দিতাম, তাহলে ঠিক হয়ে যাইতো। এখন আমার মনে হচ্ছে না আর এখন সময় নেই, আমি পরে করব। এখন এখানে টান লাগলে এই ছিটাটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। সুতা যখন ছাড়া যায় সেলাইয়ের ওখান থেকে, দেখবা তুমি যত দেরি করবা আস্তে আস্তে ওটা এক্সপ্যান্ড করে, সুতাটা খুলে যায় অনেক দূর। তো তুমি যদি টাইমলি সেলাই করতা, একটা সেলাইতে দেখা যেত কাজ হয়ে যাচ্ছে, দেরি করলে কি হবে? অনেক ছিঁড়ে গেল, এখন তো 10টা সেলাই দেওয়া লাগবে, ঠিক আছে? এজন্য বলতেছি সময়ের 1 ভোর আর অসময়ের 10 ভোর, সময় মতো কাজ করলে দ্রুত হয়। আচ্ছা, তো এখানে বলছে স্টিচিং টাইম সেভস 9। এখন এখানে 10 আর 1 বলছে, এখানে 9 আর 1 কেন বলছে বলতো? এই স্টিচিং টাইম সময় মতো একটা দাও, তাহলে 9টা সেভ হবে। হ্যাঁ, পরবর্তীতে আমরা 10টা দিচ্ছি, আর আগে দিচ্ছিলাম একটা, তাহলে অ্যাকচুয়ালি শেষে আমরা এক্সট্রা কয়টা দিচ্ছি? তাহলে 1 বাদ দাও 10 থেকে, 9টা দিচ্ছি, এজন্য কিন্তু 9 ওয়ার্ডটা আসছে, ঠিক আছে? ওকে, এরপর দেখো, যারা দেখতে নারী তার চলন বাঁকা। নারী শব্দের অর্থ হচ্ছে না পারি। এটা রবীন্দ্রনাথের কবিতার মধ্যে তুমি দেখে থাকবে, নারী কবিতার মধ্যে সংক্ষেপে এরকম সুন্দর শোনানোর জন্য এরকম শব্দ ব্যবহার করা হয়। তো নারী মানে না পারি, যাকে দেখতে না পারি তার চলন বাঁকা, যার তুমি সহ্য করতে পারো না। তোমার এক ফ্রেন্ড মনে করো, কোন একটা কারণে তুমি তাকে পছন্দ করো না, তো তার চলনও বাঁকা, মানে তার সমস্ত কাজই খারাপ লাগে, ঠিক আছে? সে যে কথা বলে, এমনি কথা বলে, এমনি হাঁটে,
এমনি খাই, মানে যাকে তুমি পছন্দ করো না তার দেখবে কোনো কাজই সহ্য হয় না, এমনি তোমার নিন্দা করতে ইচ্ছা করে। এটা তুমি যাকে দেখতে পারো না তার চলন বাঁকায় কি বলছে, ফলস আর থিক ওয়্যার লাভ ইজ থিন। তো তার মধ্যে যদি ভালো কোনো গুণও থাকে, তোমাকে যদি সে ভালোবাসে, তোমার মনে হয় কি না এটা তো আসলে কোনো ভালো জিনিসই না। যেমন তুমি নিজেই চিন্তা করো যে আমরা মানুষের ভালো দিক কতটুকু মনে রাখি, খারাপ দিক কতটুকু মনে রাখি। একটা মানুষ সারা জীবন ভালো কাজ করে গেছে, জাস্ট যে কোনো একটা খারাপ কাজ করছে, সে যত বড় অন্যায় হোক, এক জীবনে একবার খারাপ কাজ করছে, তোমরা তাকে বয়কট করে দাও। বাট সে যে এত ভালো কাজ সারা জীবন করে গেল এটা আমরা দেখি না, এই জন্য বলা হয় ফলস আর থিক, ভুল কাজটা পুরো, যেখানে ভালোবাসা খুবই পাতলা, খুবই ক্ষীণ। ঠিক আছে, আচ্ছা। এরপর অতি লোভে তাঁতি নষ্ট, এটা তো জানো, অতি লোভে তাঁতি নষ্ট। এখন এই তাঁতি মানে যারা তাঁত বোনে তারা কিন্তু না। আমি প্রথমে চিন্তা করতাম কেন তাঁতি আসলো এখানে। তো তাঁতি মানে স্বভাব, এটা একটা বাংলা শব্দ। তাঁতি শব্দের অর্থ কি, স্বভাব। আচ্ছা, সম্ভবত এই পিডিএফটা দেয়া নেই তোমাদের ওয়েবে, ক্লাসের পর আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে, ক্লাসের পর দিয়ে দিচ্ছি। তো অতি লোভে তাঁতি নষ্ট মানে অতি লোভে স্বভাব নষ্ট, বেশি লোভ করবা মরবাই তো, এটা সবাই জানো, গ্রাসল লাসল সব একসাথে ধরো, সব ছাড়াই যাবে। যেমন মনে করো তোমাকে কেউ বললো যে এই পাত্রের মধ্যে চাউল আছে বা লবণ আছে, তুমি নাও যতটুকু ইচ্ছা তুমি নাও। তো তুমি যদি এভাবে করে হাতের উপর একটু নিতা, মানে জাস্ট এইভাবে করে কিছু লবণ নিতে পারতা, এখন তোমার মনে হচ্ছে আমি সব নিবো, এমনি করে খামচি দিয়ে মুট করে ধরছো, মুট করলে বালি চাল লবণ সবই কিন্তু বেড়ে যায়, তাই না? তো সব একসাথে গ্রাস করে নিতে চাচ্ছ, কিছুই পাবা না। মুট করলে আসলে তুমি দেখো চাল লবণ কিচ্ছু পাবা না, সব ফসকে যাবে। আচ্ছা, এরপরে দেখো এটা একটু ভুল হয়েছে, এটা একটু দেখো, এটা আমি বুঝাই দিচ্ছি জাস্ট। হাঙ্গার ইজ দ্য বেস্ট সস। হাঙ্গার ইজ দ্য বেস্ট সস মানে কি, আমরা সস কি করি, খাবারের টেস্ট বাড়ানোর জন্য ব্যবহার করি। তো যখন তোমার ক্ষুধা লাগছে দেখবে তখন সবকিছুই ভালো লাগে, তাই না? তখন সবকিছুই ভালো লাগে, যাই খাচ্তেছো তাই ভালো লাগে। তো সেটা এখানে বলা হয়েছে যে হাঙ্গার ইজ দ্য বেস্ট সস, মানে হচ্ছে ক্ষুধাই সব থেকে বড় রুচি, এরকম। ঠিক আছে, আচ্ছা, এখানে এই জিনিসটা একটুখানি সমস্যা আছে, আমি ঠিক করে দিব। আচ্ছা, তো এরপর আহ এক হাতে তালি বাজে না, এটাও ইম্পর্টেন্ট। এক হাতে তালি বাজে না, এই একটা হাত দিলাম, তালি বাজাও তো, পারবা না। ধরো মনে করো এখানে আমি এই থাপ্পড় দিয়ে একটা তালির মতো শব্দ করলাম, এটাকে তালি বলে না, এটাকে থাপ্পড় বলে। তাইলে তালি বাজাতে গেলে অবশ্যই দুইটা হাত লাগবে। তো এটাকে বলে এক হাতে তালি বাজে না। এখন এটাকে তুমি যদি ইংলিশে দেখো কি বলছে, ইট টেক্স টু টু মেক এ কোয়ারেল। অর্থাৎ ঝগড়া বলো বা কোনো কাজ বলো, কোনো ঝামেলা বলো, একা একা কখনো হয় না। তুমি একা মানুষ, একা থাকো, কার সাথে ঝগড়া করবা? সো ঝগড়া করতে গেলে বা কোনো একটা কাজ, মনে করো এমন একটা কাজ হয়েছে, যেমন কি বলা যায়, দুইজন মিলে চুরি করছে, এখন তুমি একজনের দোষ দিতে পারবা না। তো এরকম কিছু কাজ আছে, বিশেষ করে ঝগড়ার কথা তুমি মনে রাখো, যে ঝগড়া কখনো একজনে হয় না। হাতের তালি যেমন একা একা বাজে না, এক হাতে হয় না, তেমনি ঝগড়া কখনো একা একা হয় হয় না। উভয় পক্ষের সামান্য না সামান্য দোষ থাকবে, একদম পুরো সৎ হইতে পারবে না এক সাইড। সে যদি ভালো হইতো, চুপ করে থাকতো, ঝগড়া কিন্তু বাঁধতো না। সো দুইজনেরই ইনভলভমেন্ট আছে। যেখানে ঝগড়া দেখবা একজনকে পুরোপুরি ভালো বলা যাবে না, দুইজনেরই দোষ আছে, সামান্য হলেও দোষ আছে। আচ্ছা, এরপর এটা তো জানো, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকা স্বপ্ন। শুয়ে আছি ছেঁড়া কাঁথায়, বাট স্বপ্ন দেখতেছি যে আমি এই ফ্রান্সে ঘুরতে যাব, এই প্লেনে চড়বো, এই করব সেই করব, এক সময় সোনার খাটে শুবো, সোনার পালঙ্কে, এরকম চিন্তা করতেছি। তো এটাই হচ্ছে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন। তার মানে কি, ইংরেজিতে যদি বলো টু বিল্ড ক্যাসেলস ইন দ্য এয়ার। তো টু বিল্ড ক্যাসেল মানে কি, দুর্গ নির্মাণ করা। কোথায়? বাতাসে। এখন বাতাসে, হাওয়ার মধ্যে দুর্গ নির্মাণ করা যায়? ওই যে আলাদিনের আশ্চর্য প্রদীপ, এটা তো দেখেছো। তো ওরকম স্বপ্নে শুধু চিন্তাই করতে হবে যে আমি আলাদিনের মতো একটা প্রদীপ পাইছি, আর আমি সারা দুনিয়ায় ঘুরে বেড়াইতেছি, এই হাওয়ার মধ্যে আমার বিভিন্ন রকম দুর্গ আছে, কয়েকটা রাজপ্রাসাদ আছে। সেটা কি পসিবল? পসিবল না। তো এটা হচ্ছে একটা অলীক কল্পনা। আচ্ছা, আর এটা জানো, কয়লা ধুলে ময়লা যায় না, কয়লা নিজেই কালো, ওকে ধুয়ে তুমি কালোকে সরাইতে পারবা? পারবা না। ঠিক আছে, তো এটা আসলে বুঝায় যে নেচার কখনো চেঞ্জ হয় না। কয়লা ধুলে ময়লা জানি না মানে নেচার কখনো চেঞ্জ হয় না। কয়লা কালো, ওর নেচারই ওইটা, তুমি কেমনে চেঞ্জ করবা? চেঞ্জ করতে পারবা না। ঠিক আছে, এখানে বলা হয় ব্ল্যাক উইল টেক নো আদার হিউ, কালো অন্য কোনো রং নেয় না। একদম পিওর ব্ল্যাক, পিওর ব্ল্যাকের মধ্যে তুমি লিকুইড একটা ব্ল্যাক কালার আছে, মনে করো তোমার দেখছো তো লিকুইড কালার, যেটা পেইন্ট বলি যেটাকে আমরা, ওর মধ্যে অন্য কালার দাও, কোনো কালারই তুমি পাবা না, এক্সেপ্ট সাদা। হোয়াইট দিলে হালকা একটু ডাইলিউটেড হয়, তাছাড়া কোনো কালার হয় না। দ্যাট ইজ ব্ল্যাক উইল টেক নো আদার হিউ। তো ব্ল্যাকটা স্বভাবের সাথে তুলনা করা হয়েছে, যে অন্য কাউকে অ্যাকসেপ্ট করবে না, স্বভাব স্বভাবই, সেটা আনচেঞ্জেবল। আচ্ছা, এরপর আসো মাছের তেলে মাছ ভাজা। এই জিনিসটা কি বুঝাই? ইলিশ মাছের ক্ষেত্রে এটা দেখা যায় যে
ইলিশ মাছ তুমি ভাজতে কড়াইয়ের মধ্যে যদি 50 ml তেল দাও, মাছ ভাজার শেষে দেখবে 100 ml হয়ে গেছে, কারণ মাছ থেকে তেল বেরোয়। তো মাছের তেলে মাছ ভাজা মানে হচ্ছে সুযোগের সদ্ব্যবহার করা। সুযোগের সদ্ব্যবহার করা, তার মানে আমি কিভাবে বলা যায়, দৃষ্টান্তভাবে বলা যায় যে তুমি যে কাজটা করতেছো ওই কাজটা, ধরো মেডিলজির একটা কোর্স কিনবা তুমি। এখন কোর্স কেনার ক্ষেত্রে তুমি একটা কোর্স কিনলে, এখন এই ঘটনা হচ্ছে, এখন তোমাদের সাথে বলতেও খারাপ লাগে, এখন কোর্সটা কিনে তুমি আরেকজনের কাছে আবার কোর্সটা বিক্রি করতেছো আরো বেশি দামে, তুমি ডিসকাউন্টে কিনছো, এখন হয়তো ডিসকাউন্ট শেষ, তো হয়তো ডিসকাউন্ট শেষ হওয়ার পর 3000 টাকা বাড়ছে কোর্সের ফি, তুমি তাকে 1000 ডিসকাউন্ট দিয়ে বিক্রি করতেছো, তোমার 2000 লাভ হচ্ছে, তার 1000 লাভ হচ্ছে। এটাকে খানিকটা বলে মাছের তেলে মাছ ভাজে। তোমরা কোর্স বিক্রি করতেছো, এই ঘটনা আমাদের কানে আসছে, আমরা প্রমাণ দেখছি। এটা কেমন কথা বলো তো, কেমন লাগে? যাই হোক, তো হয়তো চান্স পেয়ে গেছো কোথাও বিক্রি করছো, বাট এটা কেমন টেকনিক, শুনতে কেমন লাগে, বুঝছো? আচ্ছা, হ্যাঁ, এই যে তুমি যেটা বলছো টু গেইন উইদাউট স্পেন্ডিং, অর্থাৎ অর্জন করা খরচ ছাড়াই অর্জন করা, যেটা সেটাকে আমরা বলে থাকি টু গেইন উইদাউট স্পেন্ডিং বা মাছের তেলে মাছ ভাজা। এখানে তোমার খরচ হলো না, বরং লাভই হয়েছে, কিন্তু ওরও লাভ হয়েছে, তোমারও লাভ হয়েছে, বাট এটা কেমন কথা, হ্যাঁ? আচ্ছা, এরপরে উলুবনে মুক্তা ছড়ানো, এইটা একটু দেখো। উলুবনে মুক্তা ছড়ানো মানে কি? মুক্তা খুবই প্রিসিয়াস একটা জিনিস, আর উলুবন মানে হচ্ছে নলখাগড়া টাইপের, মনে করো ঘন একটা জঙ্গল, ঘাসের ঘন জঙ্গল, তার মধ্যে তুমি মুক্তা ছড়াইতেছো না, তুমি মুক্তা পাবা না, ওখানে তার কোনো গুরুত্ব আছে, তুমি মুক্তা ওখানে ছড়াই রাখছো, ওই মুক্তার কোনো দাম আছে ওখানে, তুমি খুঁজে পাবা না। তো এটা বোঝায় যে অপাত্রে ভালো কিছু দান করা, ঠিক আছে? উলুবনে মুক্তা ছড়ানো মানে অপাত্রে ভালো কিছু দান করা, যে বা বানরের গলায় মুক্তা পরানো যেটাকে আমরা বলি, সেটাও তুমি বলতে পারো। তো এর ট্রান্সলেশনটা কি? টু কাস্ট পার্লস বিফোর সোয়াইন, অর্থাৎ হংসের সামনে মুক্তা ছড়ানো। ও কি করবে? ও কি মুক্তা চিনে? তো খায়াই ফেলবে, শামুক ঝিনুক মনে করে খায়াই ফেলবে। অর্থাৎ যে যে জিনিসের গুরুত্ব বোঝে না তাকে সে জিনিস দিও না, বানরের গলায় মুক্তার মালা দিও না, হাঁসের সামনে মুক্তা ছড়াই দিও না, বনের মধ্যে আবার মুক্তা ছড়াই রেখো না, ঠিক আছে? যে যার গুরুত্ব বোঝে সেখানেই তাকে দাও, সেখানেই পাঠাও। আচ্ছা, এরপরে এটা একটু দেখতে পারো, মরহাতি লাখ টাকা। মরহাতি লাখ টাকা মানে যে জিনিস ভালো সে জিনিসের ধ্বংসাবশেষও ভালো। হ্যাঁ, যে জিনিস ভালো সেই জিনিসের ধ্বংসাবশেষও ভালো। যে মানুষ মহান, দেখবে একজন মহান মানুষ মারা গেছে, তারপরও তার কবরের কাছে যে সবাই ভিড় করে, তার কথা মনে করে, তো এরকমই বুঝায় যে হাতি জিনিসটা অনেক দামি একটা জিনিসটা, অনেক দামি জিনিস। তো হাতি যদি মরে যায় তার দাম কি শেষ হয়ে যায়? না, তার চামড়া তুমি ইউজ করতে পারতেছো, তার দাঁত দিয়ে তুমি অন্য জিনিসপত্র বানাইতে পারতেছো, শিং দিয়ে চিরুনি বানাইতে পারতেছো। তো যে জিনিস আসলে দামি সে জিনিস সারা জীবনই দামি থাকে, তার ধ্বংস অবশ্য দামি হয়। তো এখানে কি বলেছে? দ্য ভেরি রুইন্স অফ গ্রেটনেস আর গ্রেট, অর্থাৎ মহৎ যে জিনিস তার ধ্বংস অবশেষও মহৎ। আচ্ছা, এবার এটা তো জানো, অতিভক্তি চোরের লক্ষণ। টু মাস কার্টেসি টু মাস ক্রাফট, বেশি কার্টেসি করতেছো এটা আসলে ক্রাফটি, ঠিক আছে? তো এখানে এই জিনিসটা তো বুঝোই যে অতিভক্তি চোরের লক্ষণ মানে সাধারণভাবে তোমার একজন ফ্রেন্ড, তো ফ্রেন্ডের সাথে ফ্রেন্ডের সম্পর্ক কি হবে? এই ঘোরাফেরা করবা, এই পড়াশোনায় হেল্প করবা, বাট এক ফ্রেন্ড আছে সারাদিন তোমাকে সারাদিন তেলাই। তো দেখবা তার উদ্দেশ্য কি থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ফ্রেন্ডের উদ্দেশ্য থাকে এরকম, পরীক্ষার আগে আসলে আমাকে প্রচুর খাওয়াইতো, ফ্রেন্ডের মা খাওয়াইতো। এখন আসলে উদ্দেশ্যটা কি থাকে বলতো? উদ্দেশ্য থাকে যাতে পরীক্ষা একটু হেল্প করি, এটা আসলে ইলিগাল কিছু না, বাট এরকমই বুঝাই যে বেশি ভক্তি করতেছে, এর মানে কি এর নিশ্চয় পিছনে কোনো একটা উদ্দেশ্য আছে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, আজকে বহুত মানুষ এসছে, কেন এসছে আমাকে একটু বলো। আচ্ছা, এই যে দেখো, নিপাপু বলতেছে এক মহিলা এত প্রশংসা করলো, পরে বুঝলাম পকেট মার। এই ঘটনা আমার সাথে হয়েছে, আমি সাতক্ষীরা থেকে ঢাকায় আসছি, আসার পথে এক মহিলা এসে বসছে, বসে খুব গল্প করতেছে, তার ছেলের কথা বলতেছে, মেয়ের কথা বলতেছে, তার জীবনে কি দুঃখ সেই কথা বলতেছে, এবার আমার কাছে শুনতেছে। এবার আমি তো কিছু বলবোই না, এরপর উনি গেস করে করে বিভিন্ন রকম কথা বলছে, মানে মানুষের জীবনে ন্যাচারাল যে প্রবলেম গুলো থাকে থেকে বলছে, আহারে, আমি একটু মাথাটা তো নাড়ছি, আহারে এই অবস্থা সেই অবস্থা। পরে উনি কি করছে, পরে আমার ব্যাগের চেন পুরো খুলে ফেলছে, খুলে আমি বুঝতে পারছি যে কিছু একটা হচ্ছে, বা তুমি তো বুঝতেই পারো ব্যাগে কেউ টাচ করলে, পরে তাকাই দেখি মহিলা আমার ব্যাগের চেন খুলে ফেলছে চুরি করার উদ্দেশ্য নিয়ে। তো এই জন্যই বলে অতিভক্তি চোরের লক্ষণ, বুঝছো? আচ্ছা, এরপর হচ্ছে আঙ্গুর ফল টক। এই হিস্ট্রি তো সবাই জানো, যে সেই যে শেয়াল ছিল, শেয়াল আঙ্গুর খাইতে গেছিল না, অনেক লাফালাফি করেও আঙ্গুর খাইতে পারলো না। তো এরপর নিজেকে কি বলে সান্ত্বনা দিবে, বললো যে ওই আঙ্গুরটা টক, আমি তো খাবোই না। পায়রা কি করতাম,
ওর ব্যর্থতা সে পারতে পারে নাই, আঙ্গুরের নাগাল পায় নাই, এখন বলতেছে নাগাল পাইলেও তো লাভ হইতো না, কারণ ওটা টক, আমি তো এমনিও খাইতে পারতাম না। এইটা দিয়ে সে নিজেকে সান্ত্বনা দিচ্ছে, ঠিক আছে? যেমন অনেকে দেখবা চান্স পায় নাই, কোনো একটা নির্দিষ্ট জায়গায় চান্স পায় নাই, এরপর বলবে কি যে আমি তো ওখানে পড়তামই না, পড়ার ইচ্ছাই তো ছিল না, কারণ সাবজেক্টটা বাজে, বাট একটা সময় খুব বেশি প্যাশন ছিল। এটা আসলে নিজেকে সান্ত্বনা দেওয়ার একটা উপায়, আঙ্গুর ফল টক, ঠিক আছে? এরপর হচ্ছে ইট মারলে পাটকেল খেতে হয়, ইটটি বা ঢিলটি মারলে পাটকেলটি খেতে হয়, মানে কি তুমি একজনের ক্ষতি করবা, তো এটা অর্ডার অফ নেচার যে তোমার উল্টা ক্ষতি হবেই, নিউটনের থার্ড ল যেটাকে বলে, ঠিক আছে? তো এটাকে এভাবেই তুমি মনে রাখতে পারো, টিট ফর ট্যাট, তুমি একজনকে টিট করলা, ট্যাট তো তোমার হবে, উল্টা ক্ষতি তো হবেই, ঠিক আছে? এইগুলোর আসলে এক্সাক্ট কোনো অর্থ নেই, বুঝাই যে তুমি একটা অ্যাকশন করতেছো, ঠিক অপোজিট অ্যাকশন তোমার উপরেই হবে। তুমি কারোর জন্য দোয়া করবা, সেই দোয়া তোমার উপর আগে কবুল হয়, এরকম তো একটা কথা আছে না হাদিসে, যে কেউ যখন তার মুসলিম কোনো ভাইয়ের জন্য হাত তোলে বা দোয়া প্রার্থনা করে, তখন সেটা সবার আগে যে দোয়া করতেছে সেই দোয়া প্রার্থীর কাছে আগে কবুল হয়, নিজের জন্য আগে কবুল হয়। ঠিক একইভাবে বদদোয়া করলে কিন্তু বদদোয়া তোমার উপর আগে কবুল হবে। ওকে, এরপর এটা একটু দেখো, গাছে কাঁঠাল গোফে তেল, মানে কি সেই কাজ কখন হবে ঠিক নাই, কাঁঠাল এখনো গাছে, সে গোফে তেল লাগায় বসে আছে। এখন গোফে কেন তেল লাগায় কাঁঠাল খাইতে গেলে? কারণ জানো যে কাঁঠাল প্রচুর আঠা থাকে, তো যার অনেক গোফ মুখের মধ্যে, যখন মুখের মধ্যে কাঁঠাল দিবে, কাঁঠালের আঠা কিন্তু চুলে লেগে যায়, এবং আঠা বা চুইংগাম চুলে লাগলে কি অবস্থায় নিশ্চয়ই জানো। সো আমরা গোফে তেল লাগাই এই জন্য যাতে আঠাটা না লেগে যায়। এখন এখানে কথা হচ্ছে যে গোফে তেল লাগাইছিস তুই, ঠিক আছে, বাট কাঁঠাল এখনো গাছে পাকেই নেই, কাঁচা কাঁঠাল গোফে তেল লাগাই বসে আছে, এটা বুঝায় যে দীর্ঘসূত্রিতা বা অনেক আগে কোন একটা কাজের প্রিপারেশন নিয়ে বসে আছে, যেটা অযৌক্তিক। তো টু কাউন্ট দ্য চিকেন বিফোর দে আর হ্যাস্ট, তো দেখো এখানে হ্যাস্ট শব্দটার অর্থ হচ্ছে হ্যাচারি করা বা পালা, মুরগি বা কোনো পশু পাখি, পালাকে আমরা হ্যাচ বলি ভার্ব হিসেবে। তো তুমি মুরগি এখনো কেনই নাই, ডিম ফুটে বাচ্চাই বের হয় নাই, কোনে মুরগি আর কোথায় কি, তো এখানে বলতেছে একটু কাউন্ট দ্য চিকেন, মুরগির বাচ্চা গণনা করতেছো, বিফোর দেয়ার হ্যাজ, তারা তাদের পোষার আগে, তাদের নিয়ে আসো নাই, এখন স্বপ্নের মধ্যে গুনতেছে যে কয়টা আছে কয়টা আছে। তো প্রথমে একটা ডিম ফুটে বাচ্চা বের হবে, তো সেখান থেকে সে আবার 10টা ডিম পারবে, তো সেই 10টা ডিম ফুটে ফুটে আবার 10টা বাচ্চা বের হবে, তারা আবার প্রত্যেকজন 10টা করে ডিম পারবে, তাহলে 10 10 100 হইলো, সেই 100 থেকে 1000 হবে, 1000 থেকে 10,000 হবে, স্বপ্ন দেখতেই আসো, বুঝছো? তো জিনিসটা এরকম বুঝে, এটা ওখানে একটা অলিক কল্পনা টাইপের। আচ্ছা, মরা হাতে লাখ টাকা, ওটাই তো বললাম। আচ্ছা, এরপরে চন্দ্রেও কলঙ্ক আছে, এটা বোঝায় যে দুনিয়ার কোনো কিছু অ্যাকচুয়ালি 100% পারফেক্ট না, সব জিনিসেই খুঁত আছে। চন্দ্র, আমরা এটাকে সৌন্দর্যের একটা প্রতীক হিসেবে দেখি, তাই না? তো তারপরেও দেখবা ওর মধ্যে একটা ব্ল্যাক স্পট আছে কিছু কিছু জায়গাতে, তো এই জন্য আমরা বলে থাকি কোনো কিছু 100% পারফেক্ট না। চন্দ্র যেটাকে আমরা সাইন অফ বিউটি হিসেবে জানি, তার মধ্যেও কিন্তু কালো কালো ছোপ আছে, ঠিক আছে? মানুষের জীবনে এরকম কোনো কিছু 100% পারফেক্ট হয় না। যদি 100% পারফেক্ট কিছু দেখো, তাহলে মনে করবে এটা আর্টিফিশিয়াল, ন্যাচারাল জিনিস 100% পারফেক্ট হয় না, এটা আল্লাহই বলে দিচ্ছে। আচ্ছা, এরপর দেখো, এটা খুব মজা লাগে আমার, চালনি বলে সুচ, তুমি কেন ছেদা? চালনি জিনিসটা নিশ্চয়ই চিনো, তোমার মা সবজি কেটে যে পাত্রটার মধ্যে ধৌত করে, ধই, এরকম ছোট ছোট ছিদ্র থাকে না, এরকম বোলের মতো দেখতে, অনেকে খঞ্জনি বা খানজাও বলে। তো এই জিনিসটার মধ্যে কত ফুটা থাকে, শত শত ফুটা, আর একটা ছুঁচের মধ্যে কয়টা ফুটা থাকে? একটা ফুটা। এখন ওই যে শত শত ফুটাওয়ালা খঞ্জনি বা যেটাকে চালনি বলতেছো, এই চালনি সূচের কাছে গেছে, যে বলতেছে এই বেটা তোর পিছনে ফুটা কেন? তো দেখো খঞ্জনি বা এই, আমি বারবার ওই শব্দটা ইউজ করতেছি কেন, চালনি, চালনির মধ্যে এত ফুটা, সে সূত্রে যে জিজ্ঞেস করতেছে তোর ফুটা কেন। এখন এই যে চালনি, ও কি দেখতেছে না ওর মধ্যে শত শত ফুটা? ঠিক আছে, তাইলে এটা বুঝাই যে নিজের দোষকে কেউ কখনো দেখতে চায় না, অন্যের ছোট একটা দোষ হলেও সেটা বড় করে মানুষ দেখতে চায়, এটাই বলেছে, ঠিক আছে? তো এখানটাতে দেখো ইংরেজিতে কি বলছে, দ্য পট কলস দ্য কেটলি ব্ল্যাক। এখন দ্য পট কলস দ্য কেটলি ব্ল্যাক, কেটলির মধ্যে চা বানায় মানুষ, আর পট মানে রান্নার পাত্র, এখন দুইজনে কিন্তু কালো, তার মধ্যে কেটলি, কেটলি চায়ের কেটলি কয়জন ধুয়ে রাখে? ধুয়ে রাখে না কিন্তু, তো এটা বেশি কালো হয়। তো এভাবে বলতে পারো, বা দুইজনই কালো, বা দুইজনের মধ্যে কালি আছে, একজন আরেকজনকে বলতেছে এই তুই কালা কেন, তোর গায়ে কালি কেন, দুইজনই কাইলা, বাট দেখো একজন আরেকজনের দোষকে বড় করে দেখতেছে, এখানে তো খুবই প্রমিনেন্ট, এর শত শত ফুটা, ও একটা ফুটা দেখে জিজ্ঞেস করতেছে, ঠিক আছে? তো এরকম স্বভাবের হওয়া যাবে না। এই যত প্রভাব দেখতেছো, যাই দেখতেছো, এগুলো কিন্তু আমাদের জীবনের অনেক বড় লার্নিং, তুমি প্রত্যেকটা প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে এখানে লেসন পাবা। হ্যাঁ, এটাই।
এরপর আসো বজ্র আটুনি ফসকা গেরো, এটা একবার বিসিএসে আসছিল। তো এই জিনিসটা দিয়ে কি বোঝায় দেখো, বজ্র আটুনি, আটুনি মানে টাইট করা, আটসাট করা, আর গেরো মানে গিট্টু। অনেকে গেরো শব্দটার সাথে পরিচিত না, গেরো মানে গিট্টু। এখন তুমি একটা জিনিসকে খুব ভালোভাবে আটসাট করলা, বাট যখন গিট্টুটা দিলা, ফসকা গিট্টু দিলা, মানে গিট্টু দিলে সাথে সাথে খুলে গেল। এখন এতক্ষণ ধরে টাইট করে কি লাভ হয়েছিল যদি তুমি ফিক্স করে একটা গিট্টু নাই দিতে পারো? তাইলে এখানে আসলে বুঝায় কিরকম দেখো, পেনি ওয়াইজ পাউন্ড ফুলিশ, বা যে জিনিসটার আসলে দরকার নাই সেই জিনিসটাকে আমরা বেশি বেশি করে করতেছি, বেশি বেশি করে দেখতেছি, আর যেটা দরকার সেটা আমরা করতেছি না। ঠিক আছে, এরকম একটা বুঝাই। যেমন এখানে দেখো যে পেনি ওয়াইজ পাউন্ড ফুলিশ, পেনি মানে, পাউন্ড মানে তো জানো এটা মুদ্রা, আর পেনি মানে তুমি যদি তুলনা করো, পাউন্ড মানে টাকা, 1 টাকা, আর পেনি মানে পয়সা। 100 পয়সায় যেমন 1 টাকা হয়, তেমনি 100 পেনিতে 1 পাউন্ড হয়। তাহলে এখানে বড়কে নিশ্চয়ই পাউন্ড বা টাকা বেশি মূল্যবান, আর পেনি বা পয়সা ছোট জিনিস। তো এখানে বলতেছে পেনি ওয়াইজ ওয়েন পাউন্ড ফুলিশ, অর্থাৎ পয়সারকে আমরা ওয়াইজ বলতেছি বা বেশি গুরুত্বপূর্ণ বলতেছি, যেখানে পাউন্ডটা ফুলিশ বা টাকাটাকে কম গুরুত্ব দিচ্ছি। ঠিক আছে, যেখানে গুরুত্ব দেওয়ার কথা ছিল গেরোকে বেশি, বজ্রকে সরি আটনিকে দিচ্ছে, এখানেও ঠিক উল্টা কাজ হচ্ছে, রিভার্স হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো বুঝতে হবে জীবনে কোনটাকে বেশি গুরুত্ব দিতে হবে। ওকে, এরপর এটা একটু দেখো, নাচতে না জানলে উঠোন বাঁকা। একজন নর্তকী আসছে, নাচতে পারে না। এখন সে বলতেছে তোমাদের উঠান তো ভালো না, এই আঁকা বাঁকা উঠান বলে আমি নাচতে পারতেছি না, একটা সমতল উঠান দিলে আমি ভালো মতো নাচতে পারতাম। এখন যে ভালো প্রপারলি নাচতে পারে, তুমি পাহাড়ের উপর উঠে দাও, সেও সুন্দর করে নেচে দেখাবে। তো এখানে জিনিসটা এরকম যে কাজ করতে পারে না, বা নিজের ফল্ট আছে, মনে করো কোনো কাজে ভুল হয়ে গেছে, তখন সে দোষ দেয় যন্ত্রপাতিকে বা যাদের সাথে কাজ করতেছে তাদেরকে। নিজের দোষ থাকতে অন্যকে দোষ দেয়াকে আমরা বলি যে নাচ না জানলে উঠান বাঁকা। যেমন এখানে কি বলছে, আ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুল। তো খারাপ কাজের লোক, যে মানুষটা প্রপারলি কাজ করতে পারে না, সে ঝগড়া করে তার কাজের যন্ত্রপাতির সাথে, বলে যে এই যন্ত্রপাতিগুলোই ভালো না, নাইলে আমি ভালো করে কাজ করতে পারতাম। ঠিক আছে, তো এখানে বোঝাচ্ছে ফল্ট নিজের, বাট দোষটা চাপাচ্ছ অন্য কাউকে। কতদূর আসছে আমরা, আজকে কি শেষ হবে এই বস্তু? আচ্ছা, এরপর দেখো, ন্যাংটন নেই বাটপারের হয়, মানে কি? ল্যাংটা কিছুই নাই। ছিনতাইকারী কাকে ধরবে? যার পকেটের মধ্যে মানি ব্যাগ আছে, পকেটে ফোন আছে, গায়ের মধ্যে অর্নামেন্ট আছে, সোনা আছে, রূপা আছে, ডায়মন্ড আছে। ছিনতাইকারী তাকে ধরবে না? একজন ল্যাংটা পাগল রাস্তা দিয়ে যাচ্ছে, তাকে কি ধরবে? ধরবে না। তো এটাকেই বলা হয় ল্যাংটন নেই পাগলের ভয়। যার কিচ্ছু নাই, তার কাছ থেকে কি চুরি হবে? তার তো কোনো ভয়ই নাই। যেমন আমরা সুখী মানুষ একটা গল্প পড়েছিলাম না? তো সুখী মানুষ কেন সুখী? কারণ তার কোনো কিছু চিন্তা নাই, তার কিচ্ছু নাই, না আছে চোরের ভয়, কোনো কিছুর ভয় নাই, তার কোনো কিছু চিন্তা নাই বলে সে সুখী মানুষ। তো জিনিসটা এটাই ইন্ডিকেট করে। দেখো, এ বেগার হ্যাজ নাথিং টু লস, বেগারের কিচ্ছু নাই, তো সে কি হারাবে? তো তাকে হারানোর কিছু আছে? নাই। হারানোর বেদনাও নাই, হারানোর কিছু নাই, যেহেতু হারানোর বেদনাও নাই, চিন্তাও নাই। আচ্ছা, এরপর এটা একটু দেখো, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পাই। তো ঘর পোড়া গরু মানে কোন একটা গরুর গোয়ালে মনে করো একসময় আগুন লাগছিল, এখন সে দেখছে যে এরকম লাল কিছু একটা, এবং তার গা জ্বলে যাচ্ছে বা পুড়তেছে, গায়ে তাপ লাগতেছে। এখন সে ওই লাল কালারটার সাথে তাপকে কোরিলেট করে ফেললো। যেমন আমরা প্যাভলভের তত্ত্বে পড়েছি না, যে যখন ঘন্টা বাজতেছে, খাবার দিচ্ছিল, ঘন্টা বাজছিল, তখন লালা পড়তেছিল। তো সে ওরকম ঘন্টা এবং খাবারের সাথে যেমন কোরিলেট করছিল, ও লাল একটা কালারের সাথে কোরিলেট করলো গায়ের পেইন বা তাপকে, আগুনকে। ঠিক আছে, এখন সে কোন একটা টাইমে সিঁদুরে মেঘ, মানে যখন সূর্য অস্ত যায় তখন দেখবে আকাশের মেঘ লাল দেখা যায়, এটাকে সিঁদুরে মেঘ বলে। এখন যখন ওই লাল মেঘ সে দেখে, ও কিন্তু তখন সেই মেমোরিতে ফিরে যায়, যেটা গায়ে তাপ লেগেছিল যখন আমি এরকম জিনিস দেখছিলাম। তো এই জন্য ঘর পোড়া গরু যদি ওই টাইপের মেঘ দেখে, তখন কিন্তু ভয় পাবে, এরকম একটা অর্থ দেয়। যেমন এখানে দেখো কি বলছে, আ বার্ন চাইল্ড ফিয়ার্স ফায়ার। যে বাচ্চা একবার আগুনে পুড়ছে, সে কিন্তু কখনোই আগুনের ধারে যাইতে চাইবে না। ঠিক আছে, বাচ্চারা আগুনে খেলতে চাই, বাট যার পোড়ার এক্সপিরিয়েন্স আছে সে আর ধারে কাছে যাবে না। আচ্ছা, এরপর এটা একটু দেখতে পারো, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝে যায় না, যখন দাঁত আছে তখন দাঁতের মর্যাদা বুঝে যায় না। তো এখানে আমি একটা কথা অলওয়েজ বলি, বছর দেড়েক আগে আমার পা মুচকে গেছিল, বেশ ভালো মতো মুচকে গেছিল, যে ব্যথা এখনো আমার আছে, ভেঙে যাওয়ার থেকে খারাপ অবস্থা হয়েছিল। তো তখন আমার পরদিন পরীক্ষা ছিল, একটা কার্ড ফাইনাল, আমি পরীক্ষা দিতে যাইতে পারি নাই। আমার কখনো মনে হয় নাই যে পা এত গুরুত্বপূর্ণ একটা জিনিস, কখনো না, কারণ আমার ভাঙার ইতিহাস নাই, পোড়ার ইতিহাস নাই, আমার জীবনে আসলে অ্যাক্সিডেন্ট ওরকম নাই, আলহামদুলিল্লাহ। তো পা আমার মচকা খাইছি, পরীক্ষা দিতে যাইতে পারি নাই। আমার প্রথম তখনই মনে হয়েছিল যে আসলে পাটা কত গুরুত্বপূর্ণ, পায়ে একটু মচকা খায় আমার পরীক্ষাটাই দেওয়া হলো না, আমি 1 সপ্তাহ পুরো হাঁটতে পারি নাই।
তো এই যে ব্যাপারটা এখানে এই জন্য বলছে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝতে চায় না, যখনই জিনিসটা লস্ট হয়ে যায় তখনই ওই জিনিসটার গুরুত্ব বুঝে যায়। ঠিক আছে, তো এখানে দেখো ব্লেজিংস আর নট ভ্যালু টিল দে আর গন, যতক্ষণ না আমাদের জীবন থেকে যে ভালো জিনিসগুলো আছে চলে না যায় ততক্ষণ আমরা এগুলোর গুরুত্ব বুঝি না। ঠিক ভালো মানুষগুলো যখন আমরা মানুষগুলোকে হারাই, বাবা মার কথা বিশেষ করে, যখনই বিশেষ করে বাবা মা তো মানে বাবা সবকিছু সাপোর্ট, মা শুধু ভালোবাসার সাপোর্ট বা তো সবকিছু সব বলতে পারো, বাট বাবা জিনিসটা বিশাল একটা জিনিস। যারা বাবা হারাইছে তারাই জানে যে আসলে বাবা জিনিসটা কি ছিল। কিন্তু যাদের বাবা আছে তারা কতটুকু গুরুত্ব দাও বাবাকে, বলো তো, বাবার কথা কতটুকু শুনো? আচ্ছা, ডেইলি এক্সাম তো এক্সাম, তোমরা এক্সাম দাও না কেন রে? একটু এক্সাম দিবা, ভুল হয়েছে হোক, এখন বাবা মা কিছু বলবে না। বাবা মা কিছু যদি বকা টাকা দেয় আমার কাছে ফোন দিয়ে ধরাই দিবা, মার্ক তুমি 20% মার্ক পাও, কিচ্ছু বলবো না, বাট ডেইলি এক্সামটা দাও প্লিজ। মার্ক কম পাচ্ছ, বাবা মা বকতেছে, আমার নাম্বার নিয়ে রাখো, আমার নাম্বার নিয়ে রাখো, আমাকে কল দিবা, বাবা মার সাথে কথা বলাই দিবা, আমি বলবো। আচ্ছা আমার নাম্বারটা নিয়ে নাও, আমি নাম্বার দেই না সচরাচর, এখন তোমরা পরীক্ষা দাও না, কি করবো? আচ্ছা কোনটা দিব? টেলিটকটা দিই। ঠিক আছে, ক্লাস টাইমে দয়া করে ফোন দিবা না, সন্ধ্যার পর ফোন দিবা না, সন্ধ্যা থেকে রাত 12টা এর মধ্যে কল দিবা না, বিকালের দিকে কল দেওয়ার চেষ্টা করবা। এটা হচ্ছে আমার নাম্বার, সেভ করে রাখো। ডেইলি এক্সাম দিবা, মার্ক কখনো যদি কম আসে বাবা মা বকা দিলে আমার কাছে কল দিয়ে ধরাই দিবা, আমি কথা বলবো। আচ্ছা এরপর আসো, আর এগুলো তো জানো যে দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো। হ্যাঁ, ঝামেলার জিনিস থাকার থেকে কিচ্ছু না থাকাই ভালো, এরকম বুঝাই, এটা বুঝো। এরপর ওটা আমরা দেখেছি অরণ্যের রোদন, এটা একটু দেখবা। অরণ্য মানে কি বন, রোদন মানে কি কান্না করা। তো বনের মধ্যে কান্না করা অর্থ কি বুঝাই, আসলে জিনিসটা কি বুঝায়? অরণ্যের রোদন মানে একটা একদম লোকজন নাই সেই জঙ্গলের মধ্যে তুমি বসে বসে কান্না করতেছো। মানুষ কান্না কেন করে? কান্না করে যাতে তার দুঃখটা অন্য মানুষ বুঝে বা নিজের কষ্ট কমানোর জন্য। এখন বনের মধ্যে কান্না করতেছো, কেউ তোমার কান্না দেখবে? কান্না দেখে তোমাকে বাঁচাইতে যাবে? কেউ যাবে না। সো অরণ্যের রোদন মানে নিষ্ফল কোনো চেষ্টা বা অনর্থক কাজ বোঝায়। ঠিক আছে, ওকে, অর্থটা দেখো, অরণ্য মানে বন, রোদন মানে কান্না করা। তো এখানে দেখো ইংরেজি থেকে বলছে ক্রাইং ইন ওয়াইল্ডারনেস, এটা বলতে পারো যে বন্য পরিবেশের মধ্যে কান্না করতেছে, ডিরেক্ট অর্থ, তবে ভাবার্থটা বুঝে রাখো। ঠিক আছে, আচ্ছা এরপর এটা ইম্পর্টেন্ট, নুন আনতে পান্তা ফুরোই, মানে এটা চরম রকম দারিদ্রতা বুঝায়, চরম রকম দারিদ্র বুঝায়। আচ্ছা, এভাবে না পড়ে এক্সাম দিয়ে কি লাভ আছে? এখন এক্সাম টোটালি না দিয়ে কি লাভ আছে? আমি কি না পড়ে দিতে বলতেছি না রে, না পড়ে দিতে বলতেছি না। তুমি জাস্ট যখন এক্সাম দিবা একটা টাইম ফিক্স করো যে আমি 6টা এক্সাম দিব আজকে, তো তার 1 ঘন্টা, জাস্ট একটা ঘন্টা আমাকে দাও, তার 1 ঘন্টা আগে বইটা নিয়ে বসো, 1 ঘন্টায় যা পড়া হয় ওইটা পড়েই তুমি এক্সাম দাও। একেবারে না পড়ে তো এক্সাম দিতে আমি বলছি না, তবে দাও এক্সাম। আর যদি মনে হয় একেবারেই টাইম নাই, পরে তুমি এই এক্সামগুলো দিবা না, কখনোই দিবা না। প্র্যাকটিস মনে খুব কম মানুষ এক্সাম দেয়, বুঝছো? প্র্যাকটিস মনে খুবই কম মানুষ এক্সাম দেয়। তো এরকম যদি সম্ভাবনা থাকে যে আসলে পরীক্ষা আমি দিব না, পরে তোমার হিস্ট্রি তুমি তো ভালো জানো, তো সেক্ষেত্রে না পড়ে হলেও তুমি এক্সামটা দাও, কারণ ওই কোশ্চেনগুলো হলেও অন্তত শিখতে পারবা। ঠিক আছে, আচ্ছা এগুলো কি মেডওয়ার্সের সাথে মিল নাই? হ্যাঁ, আফটার মিট কামস দ্য মাস্টার্ড বলতেছো। ঠিক আছে, এটা চরম দারিদ্রতা বুঝায়। নুন আনতে পান্তা ফুরোই, পান্তা খুবই সস্তার একটা জিনিস, দরিদ্র মানুষ খেয়ে থাকে। তো সে পান্তা খাওয়ার জন্য যে নুনটুকু লাগে সেটাই জোগাড় করতে পারতেছে না। যখন নুন আনতেছে তখন দেখা যাচ্ছে ঘরে পান্তা নাই, যখন পান্তা আনতেছে তখন দেখা যাচ্ছে নুন শেষ হয়ে গেছে। এটা চরম দারিদ্র বোঝায়। তো এখানে দেখো ইংরেজিতে কি বলা হয়, আফটার মিটস কামস দ্য মাস্টার্ড। ঠিক আছে, মাংস শেষ তখন মাস্টার্ড আনতেছো, মাস্টার্ড আইনে দেখতেছো মাংস শেষ হয়ে গেছে, মাংস আইনে দেখতেছো মাস্টার্ড শেষ হয়ে গেছে। চরম দারিদ্রতা বুঝায়। ঠিক আছে, ভাবার তো বুঝতে হবে, শুধু ট্রান্সলেশন শিখলে হবে না। আচ্ছা এরপর এটা একটু দেখো, বরের ঘরের পিসি কনের ঘরের মাসি, এটা কি বোঝায়? যে বরের ঘরের সাথে পিসির সম্পর্ক, কনের ঘরের সাথে মাসির সম্পর্ক, অর্থাৎ দুই দিকে সম্পর্ক বজায় রেখে চলা বা দুই দিককে ব্যালেন্স করে চলা। তো এখানে ইংরেজিতে কি বলছে, টু রান উইথ দ্য হেয়ার অ্যান্ড হান্ট উইথ দ্য সাউন্ড। রান উইথ দ্য হেয়ার মানে কি খরগোশের সাথে দৌড়চ্ছ, এবং হান্ট উইথ দ্য সাউন্ড,
সাউন্ডের সাথে শিকার করতেছো, মানে কি জিনিসটা এরকম যে তুমি খরগোশকে বলতেছো যে ওই দেখ পেছনে একজন শিকারী আছে, তোকে কিন্তু গুলি করবে, দৌড় দে, আমি তোর সাথে আছি, তুই দৌড় দে। এইবার তুমি খরগোশের সাথে দৌড়াইতেছো, এবার যখনই শিকারী ঠাস করে একটা গুলি করে দিল খরগোশকে, তখন তুমি কি করলা, এটাকে সাউন্ড বলতেছে। যেই সাউন্ডটা হইলো, ইউ উইল হান্ট উইথ দ্য সাউন্ড, সাউন্ডের সাথে সাথে তুমি তারপর ঝাঁপাই পড়লা। তো তোমার দৌড়ানোর উদ্দেশ্য কি ছিল তার সাথে, বলো? তার সাথে দৌড়ানোর উদ্দেশ্য ছিল তুমি তার শিকারটা ধরে ফেলবা। শিকারী যে গুলিটা যেই করবে, ও যখনই কায়েল হয়ে পড়বে তুমি তাকে ধরে ফেলবা। তো এটা কিন্তু তাকে হেল্প করার জন্য সেই মন মানসিকতা দিয়ে তুমি করো নাই, ঠিক আছে? তো এটাই বলছে টু রান উইথ দ্য হেয়ার অ্যান্ড হান্ট উইথ দ্য সাউন্ড, দুই দিকে তাল মিলিয়ে চলা, বা আসলে কি বলা যায় এটাকে, অনেক সময় দুমুখো সাপ বলি না আমরা, দুমুখো সাপ বলতে পারো। এরপর আমরা মোটামুটি এগুলো দেখেছি। এটা একটু দেখতে পারো, বসতে দিলে শুতে চাই, এটা কি বোঝায় এটা তো জানোই। দেখো ইংরেজিতে বলে গিভ হিম অ্যান ইঞ্চ অ্যান্ড হি উইল টেক অ্যান ইল। তুমি তাকে 1 ইঞ্চি পরিমাণ জায়গা দাও, সে এত বড় জায়গা নিয়ে দখল করে বসে থাকবে। অর্থাৎ একজন মানুষকে, একজন ভিক্ষুককেই চিন্তা করো, যে বলছে মা একটু পানি খাওয়াবা, পানি খাওয়াইলে বলবে যে ভাত আছে কি, একটু ভাত দিবা। এরপর বলবে যে ভাত টাত খাওয়ার পর বলবে আমি একটু ঘুমাই নেই, ঘুমাই তারপর যাব। অর্থাৎ মানুষকে একটু সুযোগ দিলে সে সব কিছু অধিকার করে নিতে চায়, যেটা হচ্ছে ফিলিস্তিনের ক্ষেত্রে যে ঘটনা ঘটতেছে, বুঝছো, ইসরায়েল প্যালেস্টাইনে যে ঘটনা ঘটতেছে, খানিকটা এরকম, বসতে দিলে শুতে চায়, এটা মানুষের স্বভাব, ঠিক আছে? বাকিগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, আর এমনি তুমি পড়লে বুঝতে পারবে বাকিগুলা, যেগুলো বুঝতে পারবে না সেগুলো আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, এরপর মন্দ খবর বাতাসের আগে যায়। কি বলছে, মন্দ খবর বাতাসের আগে যায়। তো এখানটাতে তুমি নিজেই চিন্তা করো, তোমার গ্রামের একটা মেয়ে, গ্রামের একদম মানে প্রত্যন্ত অঞ্চলের মেয়ে চান্স পাইলো, মেডিকেলে চান্স পাইছে মনে করো। তো সেই ঘটনা পুরো গ্রাম ছড়াইতে কতক্ষণ লাগবে? দেখা যায় 2 দিন পরেও হয়তো অনেকে অনেকে জানে না, 3 দিন পরেও জানে না, বা অনেকে টোটালি নাও জানতে পারে শেষ পর্যন্ত। বাট মনে করো ওই মেয়েটাই একটা ছেলের সাথে ভেগে গেছে, পালাই গেছে, এই ঘটনা রটতে কতক্ষণ সময় লাগে? সর্বোচ্চ 10 মিনিট। তার মধ্যে পুরো গ্রামের মধ্যে হই হই রই রই পড়ে যায় যে ওই মেয়েটা পালাইছে। তাইলে ভালো খবর সহজে ছড়ায় না মানুষ, আর খারাপ খবর মানুষ নিন্দা করতে পছন্দ করে, এই জন্য খারাপ খবর দ্রুত ছড়ায়। এই জন্য বলছে মন্দ খবর বাতাসের আগে যায়, ইল নিউজ রানস পেস, ঠিক আছে? এরপর আসো, এটা তো জানো, রথ দেখা কলা বেচা, এক কাজে 2 কাজ হাসিল করা, এটা বুঝায়। রথও দেখলাম, কলাও বেচলাম, রথ দেখা হইলো, আবার আমার কিছুটা আর্নিংও হইলো। তো ইংরেজিতে কে বলে টু কিল 2 বার্ডস উইথ অন স্টোন, একটা পাথর দিয়ে 2টা পাখিকে মারে। অর্থাৎ আসলে আমি একটা কাজ, বা আমি আসলে একটা কাজই করতেছি, বাট পারপাসফুলি 2টা কাজ হয়ে যাচ্ছে, এরকম বুঝায়। এরপর এটা দেখো, বিনা মেঘে বজ্রপাত। বিনা মেঘে বজ্রপাত মানে কি, কোনো রকম পূর্ব আভাস ছাড়াই কোন একটা বিপদ হওয়া বা কোন একটা ঘটনা ঘটা, এরকম বোঝায়। মেঘ নাই বাট হুট করে বজ্রপাত হইলো, সাধারণত মেঘ থেকে তো বজ্রপাত হয়, বাট কোন একটা টাইমে মেঘ নাই বাট বজ্রপাত হয়েছে, এটাকে আমরা বিনা মেঘে বজ্রপাত বলি। ইংরেজিতে কি বলা হয়, আ বোল্ট ফ্রম দ্য ব্লু। বোল্ট মানে বজ্রপাত, ফ্রম দ্য ব্লু। ফ্রম দ্য ব্লু কেন বলছে? মেঘাচ্ছন্ন আকাশ সাধারণত ক্লাউডি, সাদা সাদা হয় না, কিন্তু নীল আকাশ, নীল আকাশ কখন হয়? যখন আকাশে মেঘ না থাকে। তো এই জন্যই বলছে বোল্ট ফ্রম দ্য ব্লু, অর্থাৎ নীল আকাশ থেকে বজ্রপাত বা বিনা মেঘেই বজ্রপাত। ওকে, এরপর আসো, দেখো অল্প বিদ্যা ভয়ঙ্করী, এটা ট্রান্সলেশন কি হইতে পারে? আর লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং, এটা সবাই জানো। এখন এর ব্যাখ্যা আমি আর বললাম না। আচ্ছা, লাস্টটা তোমরা দেখেছো। আচ্ছা, আমরা কি অর্ধেক শেষ করছি, নাকি আজকের দিন পুরো লেগে যাবে? বেশি তো বাজে না, 7টা বাজে মাত্র। আচ্ছা, চোরকে বলে চুরি করতে, গৃহস্থকে বলে সাবধান হইতে। এটাও দুমুখে সাপ টাইপের, বুঝছো? চোরকে বলছে যে আজকে ওদের বাড়িতে কেউ থাকবে না, চুরি করবি। এখন গৃহস্থ, যে যার বাড়িতে চুরি করার কথা বলছে, ওকে যে বলছে যে আজকে কিন্তু চুরি হইতে পারে, আমি এরকম কানা ঘুষা শুনছি যে আজকে তোদের বাড়ি চোর আসতে পারে, সাবধান থাকিস। তো হয়তো শত্রুতা ছিল সেই চোরের সাথে, তাকে ফাঁসানোর জন্য এই কাজ করছে, এটাকে দুমুখ সাপ বলতে পারো। তো এটাকেই বলছে চোরকে বলে চুরি করতে, আর গৃহস্থকে বলে সাবধান হতে। হি রানস উইথ দ্য হেয়ার অ্যান্ড হান্টস উইথ দ্য সাউন্ড, ঠিক আছে? মিলে গেল না? আগের অর্থের সাথে না মিলে এখন কিন্তু এই যে ইংরেজি সেন্টেন্সটা দেখছো, এটা মিলে গেছে। এরপর আসো, এটা আমরা দেখেছি, এই যে সুচ হয়ে ঢোকে, ফালা হয়ে বের হয়, বসতে দিলে শুতে চাই, সেইটাই। এরপর এটা একটু দেখতে পারো, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। এখন ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে মানে কি? ঢেকি গেছে স্বর্গে, স্বর্গে আরামায়েশ করতে যাবে না, বাট ঢেকির কাজ ধান ভানা, স্বর্গে গিয়ে সে আরামায়েশ করবে না, সে ধান ভানা শুরু করবে। এখন এখানে গতবার আমি যখন পড়াচ্ছিলাম 4.2 এসে সম্ভবত,
তখন একজন বলতেছে যে এই ঢেকিকে স্বর্গে কে নিয়ে যাবে, ওবায়দুল কাদের নিয়ে যাবে নাকি কে, কে নিয়ে যাবে ঢেকিকে স্বর্গে। এখন সেইটা আমি মেডলজিতে আবার পোস্ট করছিলাম, তখন যেহেতু আমাদের গদিতে তখন আমাদের আপা ছিল, আপা থাকার কারণে সেই পোস্ট আমার আবার ডিলিট করা লাগছিল। তো যাই হোক, তো ঢেকি স্বর্গে গেলে ধান ভানে মানে বুঝাই কি, যে স্বর্গে যাচ্ছে আরামায়েশ করবে তা না, ওর স্বভাব ধান ভানা, ও সেখানে যেও ধান ভানা শুরু করবে। অর্থাৎ মানুষের স্বভাব কখনো চেঞ্জ হয় না, সেটাই। ঠিক আছে, হ্যাবিট ইজ দ্য সেকেন্ড নেচার। আচ্ছা, বাকি দুইটা তুমি জানো। এরপর দেখো, এটা কি বুঝায়, দিনে বাতি যার ঘরে তার ভিটায় ঘুঘু চড়ে। আচ্ছা, এখনো তো অনেকেই আছো। হ্যাঁ, হাসু আপাই ছিল তখন, বুঝছো, তো ওনার ভয়ে আমার ডিলিট করা লাগছিল। হুম। হ্যাঁ, এখন বলা যায় যে আপাই নিয়ে যাবে ঢেকিকে। এখন ওবায়দুলের নাম বলতেও সমস্যা নাই, আপার নাম বলতেও সমস্যা নেই। ফিজিক্স ক্লাস 9টায় হবে। কয়টা বাজে এখন? 7টা 5 বাজে, 9টায় হবে তোমাদের ফিজিক্স ক্লাস। হ্যাঁ, এখন হাউন আঙ্কেলও আছে। আচ্ছা, আজকে দেখতেছি সনন্দ আছে। কি রে সনন্দ, কি অবস্থা? লাইভে তো থাকো না তুমি। সনন্দ আবার খুব অ্যাক্টিভ, ওর পড়া শেষ আরো মনে হয় 2-3 মাস আগে, ও রিভাইজ করতেছে 2-3 মাস ধরে। ইনশাল্লাহ ঢাকা মেডিকেলে চান্স পাবে। সব প্রভাব পড়া লাগবে কিনা দেখো, এখানে কিন্তু খুব বেশি নাই। আমি যেগুলো তোমাদের মনে থাকে না বা বুঝতে পারো না সেগুলো পড়াই দিচ্ছি। বাকি যেগুলো আছে একদম ডিরেক্ট ট্রান্সলেশনের মতো, তুমি দেখলে বুঝতে পারবে। আমি যেগুলো পড়াচ্ছি এগুলো একটু জটিল বলে বেশি ইম্পর্টেন্ট, বেশি পরীক্ষায় আসে। আর যেগুলো পড়াচ্ছি না তুমি দেখলে বুঝতে পারবা, এবং তুমি একবার যদি চোখগুলো মনে থাকবে, বুঝছো? তো সবগুলো একবার দেখো। হুম। আর কালকে আমাদের ক্লাস আছে কিন্তু। আচ্ছা, রুটিন দেয় নাই। জীবন ভাই কি পোস্ট করে নাই? আমি কনফার্ম আজকে ক্লাস হবে না এটাই। জীবন কি পোস্ট করে নাই? ও যদি পোস্ট না করে, দেখি আমি ওকে বলতেছি, ঘুমাচ্ছে এখনো। আচ্ছা, অল্প সময়ে কিভাবে রিভিশন দিব, তো আমি তোমাদের গাইডলাইন সেশনে আসবো, বুঝছো? গাইডলাইন সেশনে মিমাপু আসবে, তারপর হচ্ছে আমি আসবো। তো তখন আমি ডিটেলসে টুকটাক তোমাদের যে কোশ্চেনগুলো আছে জমায় রাখো, টুকটাক সবার কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমাকে কোথায় মেসেজ দিলে কথা বলা যাবে? আসলে আমি একটু ব্যস্ত হয়ে পড়ছি, তুমি আমাকে গ্রুপে মেসেজ দিও, বুঝছো? গ্রুপে মেনশন দিও, দিয়ে বইলো যে আপু আমি সেই, আমার একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা শর্টে একটু লিখে দিও, তারপর তুমি আমাকে ইনবক্সে দিও। তাইলে আমি দেখবো, নাহলে ইনবক্সে যে কি পরিমাণ মেসেজ আসতে থাকে আমি নিজেই পাগল হয়ে যাই। আচ্ছা, ও টেলিগ্রামে জানানো হয়েছে, আচ্ছা ঠিক আছে, তাইলে জানানো তো হয়েছেই। ওকে, এরপর আসো, দিনের বাতি যার ঘরে তার ভিটায় ঘুঘু চড়ে, এই জিনিসটা কি বুঝায়? ভিটায় ঘুঘু ছাড়া মানে কি? ভিটায় ঘুঘু ছাড়া মানে বংশ নির্বংশ হয়ে যাওয়া, সবাই মারা গেছে, কেউ বেঁচে নাই, একদম সবকিছু একদম আইসোলেট হয়ে পড়ে আছে। ঠিক আছে, অর্থাৎ জনমানব শূন্যতা বুঝায় ঘুঘু ছাড়া বলতে। আর দিনের বাতি মানে কি? যে দিনের বেলা ঘরের মধ্যে লাইট জ্বালিয়ে রাখে। কোন দিনের বেলা লাইট জ্বালানোর কোনো দরকার আছে? নাই। তো এটা অপচয় বুঝায়। তো বুঝায় যে যে জীবনে অপচয় করে, এক সময় দেখা যায় যে তার সবকিছু শেষ হয়ে নিঃস্ব হয়ে যায়। ঠিক আছে, দেখো, ওয়েস্ট নট ওয়ান্ট নট, যদি তুমি অপচয় না করো তোমার অভাব হবে না, অপচয় করো না অভাব হবে না, এর আরেকটা মিনিং এটা হইতে পারে। ঠিক আছে, এরপর আসো, উম এটা তো জানোই, যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। ইংরেজিতে কি বলছে? দো হি ইজ এ কেয়ারলেস টু মেক হিজ মার্ক, আদার্স আর মুভিং। অর্থাৎ আসলে যার যে কাজের গুরুত্ব দেওয়া উচিত সে দিচ্ছে না, বাকি যাদের কাছে সেই কাজটার কোনো রকম গুরুত্ব নাই তারা দেখা যাচ্ছে সারাদিন মাতামাতি করতেছে, এইটা বুঝায়। ঠিক আছে, এরপর যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। অর্থাৎ এটা এটা কিন্তু প্রচুর পরিমাণে আসে। অর্থাৎ আমরা যেটাকে, যে জিনিসটাকে ভয় পাই সেই জিনিসটার সামনেই সব থেকে বেশি পড়ি, তাই না? দেখো এখানে কি বলছে, ডেঞ্জার অফেন কামস ওয়েন ডেঞ্জার ইজ ফিয়ার্ড। যখন তুমি বিপদকে ভয় পাও, বিপদ তখনই তোমাকে আটকে চেপে ধরে। ঠিক আছে, যেমন মনে করো যে পরীক্ষার মেসেজ, যে তোমাদের মার্কের মেসেজটা যায় গার্ডিয়ানের নাম্বারে, সবসময় কিন্তু যায় না, আমাদের ফল্ট থাকে মাঝে মধ্যে। এখন যেদিন সব থেকে কম পাও কনফার্ম, ওই দিন তোমার বাপ মার কাছে পৌঁছবে। ঠিক আছে, তার মানে কি, যেদিন যে জিনিসটাকে আমরা ভয় পাই সেই জিনিসটাই হয়ে থাকে। আচ্ছা, এরপর উম
এটা চাইলে একটু দেখতে পারো, কাজের সময় কাজে, কাজ ফুরালে পাজি। কি বোঝাই? কাজের সময় তুমি তাকে কাজই বলতেছো, হ্যাঁ খুব কাজের লোক, তো তুমি তার খুব প্রশংসা করতেছো। যে কাজ শেষ হয়ে গেল, তার কাছে প্রয়োজন শেষ হয়ে গেল, তখন তুমি তাকে পাজি বলে গালি দিচ্ছ। তো এটা কি বুঝাই বলো তো? এটা বুঝাই যে দরকারের সময় কোনো কিছুকে গুরুত্ব দিয়ে পরে তাকে অবহেলা করা। এখানে কি বলেছে? তো গিভ আ ডগ এ ব্যাড নেম অ্যান্ড হ্যাং হিম। কুকুর তোমার খুব ভালো একজন বন্ধু, তোমার বাড়ি গার্ড দিচ্ছে, অনেক কাজে হেল্প করতেছে, বাট যখনই তার প্রয়োজন শেষ, তখন কি করতেছো? তার একটা খারাপ নাম দিয়ে গালি দিচ্ছ এবং হ্যাং হিম, ঝুলাই মেরে ফেলে দিতেছো। ঠিক আছে, ফাঁস দিয়ে দিচ্ছ গলে। আচ্ছা, এরপরে এটা একটু দেখো, এটাও প্রচুর পরিমাণে আসে। কারো পৌষ মাস আর কারো সর্বনাশ, এটা কি বোঝায় বলো তো? কারোর ক্ষেত্রে ভালো সময় যায় আর কারোর ক্ষেত্রে তখন অ্যাট দ্য সেম টাইম সর্বনাশ হয়। যেমন আহ আচ্ছা, এখানে দুইটা হয় বুঝছো, নেরো ফিডলস ওয়েন রোম বার্নস। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। এখানে দেখো একটা লিখেছে, হোয়াট ইজ স্পোর্ট টু দ্য ক্যাট ইজ ডেথ টু দ্য র্যাট। তো বিড়ালের কাছে যেটা খেলা, মজার ব্যাপার, ইঁদুরের কাছে কিন্তু সেটা মৃত্যু সম। তারপরে ওই যে আমরা একটা স্টোরি পড়েছিলাম না, যে একটা বাচ্চা পুকুরে পন্ডের মধ্যে ব্যাঙের দিকে ঢিল ছুটছিল, তো বাচ্চার কাছে যেটা খেলা ব্যাঙের জন্য সেটা ক্ষতিকর। আবার এটা বলা হয় যে নেরো ফিডলস ওয়েন রোম বার্নস। এদিকে রোম ধ্বংস হয়ে যাচ্ছে, ওদিকে নেরো, এটা একজন ব্যক্তিত্ব, তো উনি তখন বাঁশি বাজিতেছে। ঠিক আছে, তো এটা অ্যাকচুয়ালি এরকম বোঝায় যে একজনের ক্ষতি হচ্ছে, বাট আর একজন সেই জিনিসটার মজা লুটতেছে। এটা খুবই ইরেশনাল একটা কাজ, অনৈতিক কাজ। এটা একটু খেয়াল করো, অনেক কথাই বললাম, এখানে 3টা সেন্টেন্স হইতে পারে। ওকে, এরপরে উম কোনটা দেখবা? এটা একটু দেখতে পারো, ঘরের ভাত খেয়ে বোনের মোষ টানানো। জিনিসটা কিরকম বুঝাই? তুমি বাপের টাকার চাল, কেনা চালে ভাত খাইতেছো, খাইয়া অন্যের জন্য কাজ করে বেড়াইতেছো, অদরকারি কাজ। তো এটাকেই বলা হয় যে ঘরের ভাত খেয়ে বোনের মোষ টানানো। খাচ্ছ ঘরের ভাত, এখন বোনের মোষ টানানোর কোনো দরকার তোমার আছে? বোনের মোষকে তোমার আয়সা ঘরে চাল কিনে দিয়ে যায়? দিয়ে যায়? দিয়ে যায় না। তো এটা এরকমই বোঝায় যে আমি এক জায়গা থেকে সুবিধা নিচ্ছি আর সুবিধা দিচ্ছি আরেকজনকে। এরকম উচিত না যে যেখান থেকে সুবিধা নিচ্ছ তাকেই তুমি ফ্যাসিলিটি দিবা। হ্যাঁ, উপকারের বদলে উপকার করবা, কৃতজ্ঞতা প্রকাশ করবা, বাট না, তোমাকে যে উপকার করতেছে তার কথা যাজ্ঞা, আমি এখন জায়গা অন্যের অন্যের কাজ করে বেড়াই। ঠিক আছে, এরপর আসো, কি দেখবা এখান থেকে বলো? চন্দ্র কলঙ্ক আছে দেখেছি আমরা, চালনী বলে ছুস, তুমি কেন ছাদা, এটাও দেখেছি। এরপর এটা একটু দেখতে পারো, শাক দিয়ে মাছ ঢাকা। শাক দিয়ে কি মাছ ঢাকা যায় বলো? শাক দিয়ে মাছ ঢাকা যায়? শাক বড় নাকি মাছ বড়? শাক আর মাছ একসাথে রান্না করছো, তো শাক একেবারে অল্প হয়ে যায়, মাছ কিন্তু প্রমিনেন্টলি দেখা যায়। এখন শাক দিয়ে মাছ ঢাকতেছো মানে বৃথা একটা চেষ্টা করতেছো, যেটা অ্যাকচুয়ালি পসিবল না। ইংরেজি থেকে বলছে দেখো, হাইড ইন এ সুপারফিশিয়াল ওয়ে। সুপারফিশিয়াল মানে বাহ্যিকভাবে, তো বাহ্যিকভাবে ঢাকা যেটাকে আমরা বলতেছি, অর্থাৎ অ্যাকচুয়ালি সেটা ঢাকা হয় না, মনের সন্তুষ্টির জন্য জাস্ট একটু ঢেকে রাখলাম, মনে হয় দেখতে পাইতেছে না। যেমন কাক করে না, কাক, তারপরে অনেক পশু পাখি এই কাজটা করে। কাক দেখবে একটা খাবার নিয়ে আসছে, খাবার নিয়ে আসা ও চোখ বন্ধ করে এক জায়গাতে রেখে দেয়। ও ভাবে যে আমি চোখ বন্ধ করছি মানে মনে হয় কেউ দেখতে পাইতেছে না, আমার চোখ বন্ধ মানে ও মনে করে দুনিয়াটা এখন সবাই ব্লাইন্ড। তো ও চোখ বন্ধ করে একটা জায়গায় রেখে দেন উড়ে যায়, ও মনে করে কেউ দেখলো না। তো সবাই দেখে, ওই দেখে না, পরবর্তীতে সেই খাবারও খুঁজেই পায় না। এই কাহিনী নিশ্চয়ই জানো তোমরা। ঠিক আছে, আর বাকি যেগুলো আছে এগুলা খুব বেশি ইম্পর্টেন্ট না, আর আমরা অলরেডি দেখে ফেলছি মোটামুটি। আচ্ছা, এরপর এটা দেখো, অভাগা যেদিকে চায় সাগর শুকাইয়া যায়। মানে যে অভাগা তার সব দিকে বিপদ, বা যে সময় খারাপ সময় চলে, আসলে সব সময়ই খারাপ সময় চলতে থাকে, তখন সব কাজেই বিপদ ঘটতে থাকে। এটা তো দেখছো তাই না? সুসময়ের সময় অনেক ভালো খবর আসে, বাট যখন খারাপ সময় কন্টিনিউয়াসলি অনেক বিপদ ঘটতেই থাকে ঘটতেই থাকে। যেমন আমার কথা যদি বলো, আমার গতকাল, আজকে এবং আগামীকাল মিলে 13টা ক্লাস নিতে হবে। ক্যান ইউ ইমাজিন 13টা ক্লাস এই 72 ঘন্টায় নেওয়া, কতটা টাফ একটা ব্যাপার। তো আমার এখন খারাপ সময় চলতেছে, বুঝছো? তো এখানে কি বলছে, অনস আনলাকি অলওয়েজ আনলাকি, অর্থাৎ একবার ভাগ্য যদি খারাপ হয়ে যায়, এই খারাপ সময় চলতেই থাকে। ওকে, এরপর উম এটা একটু দেখতে পারো, আপন গায়ে কুকুর রাজা। আপন গায়ে কুকুর রাজা। কুকুর বিড়াল এদের কিন্তু নির্দিষ্ট একটা টেরিটরি থাকে, নিজের এলাকার মধ্যে নিজেই সর্বশক্তিমান হয়ে থাকে। ঠিক আছে, তো এটাই বোঝাচ্ছে। এখন একটা কুকুর যখন তার রিজন থেকে অন্য রিজনে যায়, তোমরা দেখছো কুকুর বিড়াল
দেখবা এক নির্দিষ্ট এলাকার মধ্যে লেজ উঁচু করে চলে। কুকুরের দুই রকম স্বভাব দেখা যায়, কখনো সে লেজ উঁচু করে থাকে, কখনো লেজটা নিচে নামায় রাখে। এখন কুকুরদের নিয়ম এরকম, যখন সে নিজের এলাকার মধ্যে চলবে, লেজ উঁচু করে থাকা মানে আমার কর্তৃত্ব বোঝানো, আমি রাজা, এরকম একটা ভাব বোঝানো। তো যখন সে অন্যের এরিয়াতে চলে যাবে, অন্যের এরিয়াতে কিন্তু রাজা আরেকজন, এদের এরকম নির্দিষ্ট এরিয়া ভাগ থাকে, এরিয়াতে এই প্রধান ও প্রধান এরকম থাকে। তো যখন অন্যের এরিয়াতে যায় তখনই লেজ নিচু করে চলে। যদি দেখছে অন্য এলাকার রাজা, যদি দেখছে সে লেজ উঁচু করে তার এলাকা দিয়ে যাচ্ছে, তাহলে কিন্তু তার উপর ঝাঁপাই করবে। এজন্য দেখবা যে কুকুর যখন অন্য কোনো অপরিচিত কুকুর তোমার এলাকায় চলে আসবে, লেজ নিচু করে চলবে, এটা তার বৈশিষ্ট্য। ঠিক আছে, এটাই বোঝায় যে আপন গায়ে, মানে আমি আমার কথাই চিন্তা করো, আমার ঘরে কিন্তু আমি এখন রাজা, আমি এখন প্রধানমন্ত্রী। এটা যদি আমার দেশ হয়, আমি এখন এখানে প্রধানমন্ত্রী। আচ্ছা, এভরি ডগ ইজ এ লায়ন এট হোম, এই কথাই বলছে যে কুকুর হলে কি হয়েছে, তার নিজের বাসায় সেই রাজা, সেই হচ্ছে সিংহ। আচ্ছা, এরপর এটা একটু দেখো, উঠন্তে মূল পত্তনেই চেনা যায়। পত্তন মানে রোপণ বুঝাই, বা ইনিশিয়ালি যে বেড়ে গেল কেন, তো পত্তন মানে রোপণ বুঝায়, বুঝছো? এখন উঠন্তি মূল মানে বাড়ন্তা মূল, মূল জিনিসটা মূলা, ওটার আঞ্চলিক কথাতে মূল বলছে। তো উঠন্তি মূল পত্তনেই চেনা যায় মানে একটা মূলা গাছের চারা যেমন হয়েছে, চারাটা যদি পুষ্ট হয়, সুন্দর হয়, তাহলে বোঝা যায় মূলাও ভালো হবে। ছোটবেলায় যদি কুকড়ানো হয়, পোকা ধরে, তাহলে কিন্তু সেখান থেকে ভালো মূলা পাই না। অর্থাৎ ইনিশিয়ালি কোনো একটা জিনিসের সূচনা দেখে বোঝা যায় যে এটা আসলে ফাইনালি কিরকম হবে, আউটকাম কেমন আসবে। ঠিক আছে, তো ইংরেজি থেকে বলছে মর্নিং শোজ দ্য ডে, সকাল যদি ভালো হয় দিনটাও ভালো যায়। যেমন তুমি আজকের কথাই চিন্তা করো, আজকে সারাদিন কিন্তু মেঘ ছিল, এখন সকালে মেঘ দেখছো মানে এটা ইনিশিয়ালি ধারণা করা হয় সারাদিন এরকম যাবে। বা আমরা অনেক সময় বলে থাকি যে কার মুখ দেখেছে সকালে ঘুম থেকে উঠলাম, মানে কি সকালে শুরুতে যদি খারাপ কিছু একটা হয়, খারাপ কিছুকে ফেস করি, সারাদিন খারাপ যায়, এরকম একটা ধারণা করা হয়। ঠিক আছে, এটা আসলে 100% ট্রু, এর কথা বলা যায় না। আচ্ছা, এরপর দেখো, কই মাছের প্রাণ বড় শক্ত। কই মাছ, এর প্রাণ কিন্তু বহুত শক্ত, অর্থাৎ সহজে তাকে তুমি মারতে পারবা না, জীবনী শক্তি অনেক বেশি। তো এটাতে ইংরেজিতে আমরা কি বলতে পারি, আ ক্যাট হ্যাজ 9 লিভস। আমরা গেমের ক্ষেত্রে কি করি, গেম খেলার সময় অনেক ক্ষেত্রে 3টা, অনেক ক্ষেত্রে 5টা লাইফ দেওয়া থাকে, একবার তুমি যদি মরে যাও আবার জীবিত হইতে পারো, এরকম 3-4 বার হইতে পারে। তো ক্যাট 9 বার মরে গিয়েও বেঁচে থাকতে পারে, অর্থাৎ সে একবার মরে গেল আবার জীবিত হইতে পারে, এরকম 9টা সাইকেল সে অতিক্রম করতে পারে। এটাতে কি বুঝাইছে অ্যাকচুয়ালি, যে তার জীবনী শক্তি অনেক বেশি। বাংলাতে যেটাকে কই মাছ বলছে, ইংরেজিতে সেটাকে ক্যাট বলছে। এখন ইংরেজরা এই ট্রান্সলেশনটা করছে, বা এটা তাদের কথা, তারা কি কই মাছ দেখছে ইংল্যান্ড আমেরিকায় তুমি কই মাছ পাবা, পাবা না, এই জন্য তারা ক্যাটের সাথে তুলনা করছে। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, এটা একটু দেখো, অতি দর্পে হত লঙ্কা, মানে কি, অতি দর্প, দর্প মানে গর্ব বা অহংকার, আর লঙ্কা মানে রাবণের রাজধানী যেটা ছিল, বা রাবণের যে রাজ্য ছিল সেটাকে লঙ্কা বলে। তো অতিরিক্ত অহংকারের কারণে লঙ্কা ধ্বংস হয়ে গেল। হত মানে শেষ হয়ে যাওয়া, হত শেষ হয়ে গেছে, হত মানে শেষ হয়ে যাওয়া বুঝাই। তাহলে অতিরিক্ত অহংকারের কারণে লঙ্কা রাজ্যটা ধ্বংস হয়ে গেল, এটা বোঝা যাচ্ছে। কার অহংকারের কারণে হয়েছিল বলতো, শূর্পণখার অহংকারের কারণে কিন্তু পরবর্তীতে লঙ্কা ধ্বংস হয়ে গেছিল। এখন এই জিনিসটা ইংরেজিতে কি বলছে, প্রাইড গোস বিফোর ডিস্ট্রাকশন, অর্থাৎ তুমি অহংকার করো, ধ্বংস হয়ে যাবা। অহংকার খুবই খারাপ একটা জিনিস, মানে বলা হয় অহংকার বা গর্ব এটা হচ্ছে খোদার ভূষণ, আল্লাহর ভূষণ, স্রষ্টার ভূষণ। এটা নিয়ে যদি মানুষ টানাটানি শুরু করে, তার ধ্বংস অনিবার্য। ঠিক আছে, সেটাই বুঝাইছে। আর এখানে অতিদর্পে হতলঙ্কা কেন বলছে, অতিরিক্ত দর্প বা অহংকার করেছিল শূর্পণখা, যে কারণে লঙ্কা রাজ্যটা ধ্বংস হয়ে গেছিল, এটা। ঠিক আছে, এই জিনিস কিন্তু বুঝবে না যদি ওয়ার্ড ফর ওয়ার্ড না বুঝো। আচ্ছা, এরপরে এরপর এটা একটু দেখতে পারো, হাটে হাড়ি ভাঙা মানে কি, গোপন ঘটনা প্রকাশ করে দেওয়া সবার মধ্যে, এটা তো জানো। এরপর সাপ হয়ে কাটে, ওঝা হয়ে ঝাড়ে, মানে একটাই জিনিস, মনে করো একজন বহুরূপী, ও একসময় সাপের রূপ নিয়ে একজনের পায়ে ছবল দিল, এরপর একটু পরে ওঝা হয়ে সেই মানুষটাকে আবার ঝাড়াই দিল। তো এটা আসলে কি বুঝায়, নিজের উদ্দেশ্য হাসিল করার জন্য আমরা অনেক সময় করি না, মনে করো কোনো একটা মেয়েকে পটাবে, এটা খুব কমনলি আমরা সিনেমাতে দেখি, কোনো একটা মেয়েকে পটাবে, তো কি করে, ফ্রেন্ডদের বলে কি যে তোরা গুন্ডা সেজে যাবি, ওকে যে আক্রমণ করবি, ঘিরে ধরবি, আমি তখন নায়ক সেজে যাব, যে সবার সাথে ফাইট করব, ফাইট করে আমি হিরো হয়ে যাব। ঠিক আছে, তো এখানে এই জিনিসটা ওরকম যে সাপ, সে নিজেই সাপ হইতেছে, ও যেমন ভিলেনটা ওই সেট করছিল, আবার সেই ওঝা হয়ে ছাড়তেছে, জিনিসটা খানিকটা এরকম, বুঝছো?
তো দেখো এখানে কি বলছে, হি রানস উইথ দ্য হেয়ার এন্ড হান্টস উইথ দ্য সাউন্ডস। ঠিক আছে, মানে সুযোগের সদ্ব্যবহার করে, এরকম অনেক মিনিং আছে, তুমি যদি ভাবার্থটা বুঝো ইনশাল্লাহ পারবা। আচ্ছা এরপর আসো লক্ষ্মী চঞ্চলা। এই জিনিসটা কি, কোন একটা মেয়ে খুব ছটফট করে, তো ছটফট করে মানে তুমি কি তাকে অলক্ষ্মী বলতে পারবা? বলতে পারবা? পারবা না। তো এখানে বলা হয়েছে যে লক্ষ্মী চঞ্চলা, ভালো মানুষ একটু বেশি কথা বলে, যাদের মন ভালো হয় সাদাসিধা হয় তারা কিন্তু একটু বেশি কথাই বলে। তো এটা একটু দেখো, ইংরেজিতে বলছে ফরচুন ইজ ফিকেল, ভাগ্য পরিবর্তনশীল সর্বদা, এটা বলেছে। ঠিক আছে। আচ্ছা, তো লক্ষ্মী মানে যে আসলে এটা, লক্ষ্মী মানে কি সৌভাগ্য, অর্থ, সম্পদ এগুলোর প্রতীক বোঝায় না। তো এটা ফ্লাকচুয়েট করে, যে কন্টিনিউয়াসলি ভালো থাকে, অ্যাকচুয়ালি সেই ভালো থাকাকে ভালো থাকা বলে না, কারণ দুঃখ না থাকলে তুমি সুখের মর্ম বুঝবে না। আচ্ছা এরপর উঠলো বাই তো কটক যায়, মানে কি, মনে চাইলো উঠলো বাই তো কটক যায়, কটক একটা জায়গা। তো যেই মনে চাইলো এখন আমি যাবো গা, ঘুরতে যাবো, এখন রাত 1টা বাজে, আমার মনে চাইলো আমি এখন রাস্তায় হাঁটতে যাবো, তো ইচ্ছা হইলো অমনি কাজ করলাম, এটাকে বলা হয় যে উঠলো বাই তো কটক যায়। তো ইংরেজিতে কি বোঝায়, দেখো, টু অ্যাক্ট অন দ্য স্পুর অফ দ্য মোমেন্ট, স্পুর মানে উত্তেজনা, মুহূর্তের উত্তেজনায় কাজ করাকে আমরা টু স্পুর অফ দ্য মোমেন্ট বলি। অর্থাৎ যখনই যেটা ইচ্ছা হয়, কোনো কিছু চিন্তা না করে সে কাজটাকে করে ফেললে আমরা সেটাকে উঠলো বাইতো কটক যাই বলতে পারি। ঠিক আছে। আচ্ছা এরপর দেখো গাইতে গাইতে গায়েন, বাজতে বাজতে বায়েন। গায়েন মানে কি আর বায়েন মানে কি, যারা বাদ্য বাজনা ভালো বাজাইতে পারে তাদেরকে আমরা বায়েন বলি, আর যারা ভালো গান গাইতে পারে সিঙ্গার, তাদেরকে বাংলাতে তুমি গায়ক বা গায়েন বলতে পারো। ঠিক আছে, গায়েন আর বায়েন। ওকে। তো এখানে কি বোঝাইতেছে, তুমি গাইতে থাকো, গাইতে গাইতে একটা সময় পারফেক্ট হয়ে যাবা। কেউ কিন্তু কোনো গুণ প্রতিভা নিয়ে জন্মায় না, যে এক্সামে ফার্স্ট হয় প্রত্যেক এক্সামে, সে কি মাথার মধ্যে সব নিয়ে জন্মাইছিল? না, প্র্যাকটিস করতে করতে শিখছে। এটাই বোঝায় যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। দেখো এখানে সেটাই আছে, তো প্র্যাকটিস মেক্স পারফেক্ট। ঠিক আছে। আচ্ছা, আর জলে কুমির ডাঙায় বাঘ মানে কি, জলে বিপদ ডাঙায় বিপদ, উভয় দিকে সংকট, এটা বুঝাই। বিটুইন দ্য ডেভিল অ্যান্ড দ্য ডিপ সি, এই একদিকে শয়তান আছে আর একদিকে সাগর, কোন দিকে পালাবো তুমি? সাঁতার জানো না। ঠিক আছে। আচ্ছা ওকে, এরপর দেখো কে বলছে ঠাকুর ঘরে কে রে, আমি তো কলা খাইনি। তো জিজ্ঞেস করতেছে বাইরে থেকে পুরোহিত যে এই ঠাকুর ঘরে কে রে। আচ্ছা সাউন্ড আছে, আচ্ছা আছে। তো এখানে কি বলতেছে ঠাকুর ঘরে কে, উত্তর আসছে আমি তো কলা খাইনি। তো পুরোহিত জিজ্ঞেস করলো যে ঠাকুর ঘরে কে, তো ওর ভেতরে যে আসে সে জিজ্ঞেস করতে পারতো, কিন্তু তার মনে সন্দেহ, মনে হয় পুরোহিত বুঝে ফেলছে আমি কলা খাইছি, এই কলা সে খাইছে অ্যাকচুয়ালি। তো এই জন্য বলছে আমি তো কলা খাইনি, তার মানে কি নিজের দোষ ঢাকতে বেশি এক্সাজারেট করে ফেলা কোনো কিছু। ঠিক আছে। তো গিল্টি ম্যান অলওয়েজ সাসপিশিয়াস, বা এরকম বলা যায় যে চোরের মন পুলিশ পুলিশ, সবসময় চোরের মন পুলিশ পুলিশ করে না, যেমন কোনো একজন দোষ করলে তার চোখ মুখ দেখেই তুমি বুঝতে পারো সে একটা দোষ করছে, এটা গিল্টি ফিলনেস বা এরকম কিছু একটা বলা যায়। তাহলে এটাকে তুমি এটাও বলতে পারো, বা চোরের মন পুলিশ পুলিশ এটাও বলতে পারো। ওকে, তেলা মাথায় তেল দেয়া, এটা তো খুব কমন একটা জিনিস, ইংরেজিতে কি বলে, টু ক্যারি কোল টু নিউ ক্যাসেল। তাহলে কয়লা ক্যারি করে নিয়ে যাচ্ছ নতুন নির্মিত ক্যাসেলে, নতুন দুর্গে, এবং সেখানে তো নতুন যে জায়গা বানাইছো, অলরেডি অনেক প্রিজার্ভেশন আছে, জমা আছে, তারপরে তুমি এখানে নতুন করে নিয়ে যাচ্ছ, মানে এখানে বুঝাচ্ছে যে জিনিস অলরেডি আছে সেখানে তুমি আরো বেশি দিচ্ছ। মানে আমাদের সমাজের যে নিয়মটা প্রচলিত, যার টাকা পয়সা নাই সেখান থেকে আমরা লুটে নেই, গরিবের লুটি, এখনো সমাজে এই নিয়ম আছে, গরিবের সম্পদ লুটে ধনী আরো ধনী হচ্ছে। ঠিক আছে, এটাকে বুঝে তেলা মাথায় তেল দেয়া, যার মাথায় তেল আছে তার মাথায় তেল দেওয়ার দরকার আছে, যার মাথায় উস্কো উস্কো তাকে দাও না, বাট সমাজের এটা একটা অনাচার। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন এখানে কিছু প্র্যাকটিস আছে আমাদের, মোটামুটি প্রভার্ব এন্ড ট্রান্সলেশন মোটামুটি এখানে শেষ। ঠিক আছে, এখন আমরা কি একটু প্র্যাকটিস করবো নাকি প্র্যাকটিস তোমরা করে নিবা, দেখি বলো। ইয়াস, চোরের মন পুলিশ পুলিশ, মাত্র কলা খাইছে আর একদিন চুরি করে খাও নাই তো। আচ্ছা, ক্লিয়ার হয়েছে আশা করি, আশা করি ক্লিয়ার হয়েছে মোটামুটি, এবং যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো বুঝতে পারো না, মিলাইতে পারো না, মনে থাকে না, সেগুলো আমি দেখাই দিলাম, বাকিগুলো একেবারে জেনারেল ট্রান্সলেশনের মতো, একটু বুঝে বুঝে পড়বা, কারণ এখান থেকে দুই টাইপের কোশ্চেন আসতে পারে। বাংলায় এরকম একটা তুলে দিল যে তেলা মাথায় তেল দেওয়া, এর ইংরেজিতে কি হবে, ট্রান্সলেট ইট, তখন এরকম থাকতে পারে, আবার এটা ব্যাখ্যা করে দিতে পারে যে আমরা গরিবদের শোষণ করে যে বড় লোকরা আর ধনী হচ্ছে, এটা ব্যাখ্যা করেও দিতে পারে, কিন্তু এই জন্য আমি ব্যাখ্যাটা পড়াইলাম। ঠিক আছে, কোশ্চেনে দেখবা এরকম ব্যাখ্যা টাইপের প্রশ্ন আসছে। আচ্ছা, ক্লিয়ার বলতেছো, আচ্ছা প্র্যাকটিস করব, চলো দেখি তোমরা উত্তর করবা, তোমরা উত্তর করো। ওকে, এখানে অ্যাকচুয়ালি উত্তর কি আছে কোথাও, এখানে তো উত্তর নাই,
ওকে, এখানে উত্তর মার্ক করে না এখন, তাইলে তাই বলো যে ইচ্ছা থাকলে উপায় হয়। হুইচ অন দ্য ফলোইং ইজ কারেক্ট? ইচ্ছা থাকলে উপায় হয়, এখানে নিচের কোনটা সঠিক বলো ও ট্রান্সলেশন হিসেবে। দ্রুত আনসার করো, আমি একটাও বলবো না, আজকে সব তোমরা বলবা, কারণ এগুলো একেবারে ইজি। একের উত্তর বলো, আর দুইয়ে কি বলছে? এভরি ক্লাউড হ্যাজ এ ড্যাশ লাইনিং। প্রত্যেক মেঘের কি আছে বলো তো? প্রত্যেক মেঘের কি আছে? মেঘ, এটা কিন্তু হতাশার প্রতীক, বা যখন হচ্ছে গ্লুমিনেস, মেঘ অন্ধকার হয়ে যাচ্ছে দুনিয়া, তো মেঘ দিয়ে আমাদের মনের হতাশাকে তুলনা করা হয়। তো প্রত্যেক মেঘের ক্ষেত্রে যেমন দেখবা যে ওপাশে সূর্য আছে, সূর্যের ফলে দেখা যায় সূর্যের আলো যখন মেঘে এসে পড়ে, সাইড দিয়ে হালকা একটা সিলভারের মতো চকচকে লাইনিং দেখা যায়, তো ওটা হচ্ছে আশার প্রতীক। মেঘটা হতাশার প্রতীক, আর ওই লাইনটা বা ওই যে চকচকে আভাটা ওটা আশার প্রতীক, মানে বোঝায় যে সকল হতাশার মধ্যেও আশা আছে। তাহলে এখানে কি হবে? এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং, ঠিক আছে, এখানে সিলভার হবে আনসার। ওকে, আর এটা কি হবে বলো? দেখো, where there is a will there is a way একটা আছে, where there is a will there is two way আছে, where there is a will there is way, where there is will there is a way। এখন আমরা কিন্তু জানি যে এই প্যাটার্নটা কিরকম হয়। where there is a will there is a way, এর মধ্যে ছোট ছোট সামান্য সামান্য পার্থক্য আছে প্রত্যেকটা অপশনের মধ্যে। যেমন এখানে there is two way বলছে আনা দিয়ে, এখানে দেখো there is way আর্টিকেল বাদ গেছে, এখানে আর্টিকেল বাদ গেছে। সো অ্যাকচুয়ালি অ্যান্সার হবে কোনটা? where there is a will there is a way। খুব সূক্ষ্ম সূক্ষ্ম পরিবর্তন। সো এই প্রভাবগুলোকে কিন্তু আমাদের 100% করে শিখে ফেলতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখো, ইগজরনি বলছো এ একের, ঠিক আছে, একে এ বলছো, দুই এ বলছো, সায়দা দিদি বলতেছো এক দুই দুইটাই এ, শ্রুতি সরকার বলতেছো দুইটাই এ। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, এটা একটু দেখো, এই যে এটা নতুন নতুন আসছে কিন্তু, এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং, ঠিক আছে। এবার 3 নম্বরে বলো তো, দ্য মিনিং অফ ইট ইজ এ কুক অ্যান্ড বুল স্টোরি, এটার অর্থ কি? কুক না, সরি, কক। ইট ইজ এ কক অ্যান্ড বুল স্টোরি, এটার অর্থ কি? এটা আমরা ইডিয়াম ফ্রেজে পড়বো, ইডিয়াম ফ্রেজটা এখনো পড়ি না, এখানে সম্ভবত ভাইয়া ইডিয়াম ফ্রেজের কোশ্চেন অ্যাড করতে পারে। বলো, কক অ্যান্ড বুল স্টোরি মানে কি? কক অ্যান্ড বুল স্টোরি মানে আষাঢ়ে গল্প, যে গল্পের মধ্যে বুল বা ষাঁড় আছে, আবার কক আছে, মুরগিও আছে, দুইজন দুইজনের সাথে ফাইট লাগাইছে। কোথায় মুরগি কোথায় ষাঁড়, দুজনের ফাইট কখনো সমান হইতে পারে না, এটা ইররেশনাল জিনিস, ঠিক আছে। এজন্য এটাকে আমরা আষাঢ়ে গল্প বলে থাকি, বা অবাস্তব গল্প, এটা একটা আষাঢ়ে গল্প, ঠিক আছে। মোরগ আর ষাঁড়ের গল্প না, এটা একটা আষাঢ়ে গল্প বা আজগুবি গল্প, ঠিক আছে। আচ্ছা, বি বলতেছো, সনন্দ বলতেছো তিনে বি, মরিয়ম বিলকিস বলতেছো বি, মৌরিন বলতেছো বি, তাসফিয়া নাবিলা সবাই বি বলতেছো, ঠিক আছে। আচ্ছা, এরপর এটা একটু দেখো তো, হিট হোয়াইল দ্য আয়রন ইজ হট, বা স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট, তখনই তুমি স্ট্রাইক করো বা হিট করো যখন আয়রনটা গরম হয়েছে। তুমি ঠান্ডা আয়রন বা ঠান্ডা ইস্ত্রি মেশিন দিয়ে কি কাজ করতে পারবা? পারবা না। তো এটা অ্যাকচুয়ালি কি বোঝায়? সুযোগের সৎ ব্যবহার করা, বা তখনই কাজ করা যখন একটা টাইম হয়েছে, নির্দিষ্ট টাইমে। তো এটা কি বুঝাই দেখো তো, বাংলাতে যদি বলি ঝোপ বুঝে কোপ মারা, গরম লোহায় আঘাত করা, মাথা গরম করা, ওজন বুঝে চলা, কোনটা হবে অ্যাকচুয়ালি? ঝোপ বুঝে কোপ মারা। তো ঝোপটা তো আগে ডিটেক্ট করতে হবে কোথায় ঝোপ আছে, ঝোপ যদি কাটতে চাও আন্দাজে করে এমনি কোপ দিলে হবে? অন্ধকারের মধ্যে না দেখে না শুনে। সো দেখে শুনে যখন প্রপার টাইম হবে, প্রপার পজিশন হবে, তখন তোমার কোপ দিতে হবে, এটাই বুঝাই স্ট্রাইক ওয়াইল্ড আয়রন ইজ হট বা হিট ওয়াইল্ড আয়রন ইজ হট, ঠিক আছে। চারে এ বলতেছো, ইয়াস, চারে কিন্তু এ হবে। আচ্ছা, এটা কিন্তু আমরা পড়ছি, নেরো ফিডলস ওয়াইল রোম বার্নস, অর্থাৎ নেরো বাঁশি বাজাচ্ছিল তখন রোম পড়ে যাচ্ছিল, একজনের ভালো সময় চলতেছে আরেকজনের খারাপ সময়। এটার আনসার কি হবে? 5, দ্রুত বলো। আর 6টাও বলে যাই, দেখো, ইট টেক্স টু টু মেক এ কোয়ারেল, এটার ক্ষেত্রে আমরা বলছি যে ঝগড়া হইতে গেলে দুইটা জিনিস লাগে, যে হাতের তালির সাথে বলছিলাম না, তো এটা তো দেখছোই যে এক হাতে তালি বাজে না, এই যে এক হাতে তালি বাজে না, এটা ডি হবে। আর এটা তোমরা বলছো 5-এ কি হবে বলেছো? বলো বলো, বলে ফেলো। এটাও আমরা দেখেছিলাম তাই না? তো এটা দেখো, রোম ইজ বার্নিং হোয়াইল নেরো ইজ প্লেইং দ্য পাইপ, এটা কি আসলে অ্যাকচুয়ালি এরকম অর্থ দেয় না? ইডিয়মস এর ক্ষেত্রে ডিরেক্ট যদি সেন্টেন্স তা এরকম করে
মনে করো এখানে জাস্ট সেন্টেন্সের ট্রান্সফরমেশন হয়েছে, আর কিছু হয় নাই। এগুলো দাগাবো না, ভাবার্থ কি বুঝাচ্ছে সেটা দাগায় আসবা। পরে বলছে সামন্স হ্যাপিনেস ইজ আদার্স সরো, কারো সুখ কারো কাছে দুঃখ, এটা কিন্তু হইতে পারে। আমরা এটাই তো পড়লাম একটু আগে, when someone is in delight someone else is happier। তাহলে একজন সুখে আছে আর একজনের সুখে আছে, তাহলে এটা তো বুঝাচ্ছে না নান অফ দ্য অ্যাবভ। তাহলে এখানে কোনটা হবে, সামন্স হ্যাপিনেস ইজ আদার্স সরো, একজনের ভালো সময় একজনের খারাপ সময়। ঠিক আছে। আচ্ছা 6 ডি বলতেছো, 5 উত্তর কেউ করলে না, 5 এ। নো নো, 5 এ না, 5 বি হবে, সামন্স হ্যাপিনেস ইজ আদার্স সরো। কি বুঝাচ্ছে, নেরো একটা মানুষের নাম, সে বাঁশি বাজাইতেছে ওয়াইল রোম বার্নস, রোম যখন পুড়ে যাচ্ছে তখন নেরো রোমের প্রান্তে বসে বাঁশি বাজাইতেছে। তার ওই যে ধ্বংস দেখে তার ভালো লাগতেছে। যেমন হাসিনা, হাসিনা চলে যাওয়া আমাদের জন্য সুখের ব্যাপার, কিন্তু তার কাছে কিন্তু দুঃখের ব্যাপার। এটাই ঠিক আছে, এটার আনসার কিন্তু বি হবে। এটা বলতে পারলে না কেন, বলতে পারলে না কেন বলো? এই যে দেখো 5 এ বলতেছে, মাহমুদ হাত 5 এ বললা কেন? বাকিরা তো আনসার করলা না। 5 বি হবে, কেবলমাত্র একজনই সঠিক বলছো, রুহিয়া বিনতে আলিম, তুমি বি বলছো, আর আয়শা সিদ্দিকাও বি বলছো। 5 বি এখন পরে বলতেছো, ঠিক আছে, এখানে কিন্তু বি হবে। ঠিক আছে, পোলাপান বই দেখে উত্তর দিচ্ছে, এটা কেমনে বুঝলা? কারণ ভুল উত্তর আছে নাকি বইতে? 5 কি এ আছে? আচ্ছা আচ্ছা, এই দুইটা বলো তো, লুক বিফোর ইউ লিপ মানে কি? তাকায় নাও, লিপ মানে লাভ দেয়া বা পা পদার্পণ করা। তো পা ফেলার আগে তাকায় নাও, অর্থাৎ সাবধান হয়ে যাও। তো এটা কি বুঝায়? বি রেডি, প্রস্তুত হওয়া বোঝায়? নো। বি অ্যামেজড, চমৎকৃত হওয়া বোঝায় না। বি অ্যাওয়্যার, এটা দুটো মিলে এক হয়ে গেছে। বি অ্যাওয়্যার মানে সতর্ক হও। সো দেখে শুনে পা ফেলো মানে আমরা সতর্ক হওয়া সাবধান হওয়া বোঝাই না। সো এখানে আনসার সি হবে। এরপর দেখো এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং, এটা আমরা দেখেছি। আচ্ছা, এরপরে অন ম্যানস মিট ইজ ড্যাশ ফর অ্যানাদার, একজনের কাছে যেটা মাংস অন্যজনের কাছে সেটা কি হইতে পারে? অন্যজনের কাছে সেটা আনন্দ হইতে পারে, ওয়েলথ হইতে পারে, পয়জন হইতে পারে, এনভি হইতে পারে, কি হইতে পারে বলো? কোনটার সাথে মিলে? এটা ওই যে নেরোফিডালস, ওইটার সাথে মিলে না। একজনের কাছে যেটা মাংস আর একজনের কাছে সেটা পিস। কুকুর বিড়াল এরা পচা জিনিসপত্র খায়, মাছের কাঁটা খায়, তুমি মাছের কাঁটা খাও? তো তোমার কাছে মাছের কাঁটা হচ্ছে উচ্ছিষ্ট, আর বিড়ালের কাছে ওটা অনেক মজার জিনিস। ঠিক আছে, তো এটাই ওটাই হবে যে অন ম্যানস মিট ইজ পয়জন ফর অ্যানাদার। ঠিক আছে, 9 এর অ্যান্সার কত হবে তাইলে? 9 এর ক্ষেত্রে সি হবে। এরপর এটা দেখো, যত পারিবে যতই পড়িবে ততই জানিবে বা যতই শিখিবে, এই কথা আমি সবাইকে বলি। যখনই তোমরা বলো যে আপু একটু পড়লে কি হবে, আমি যাই ব্যাখ্যা করি যাই বলি সবার শেষে বলে দেয় যতই পড়িবে ততই শিখিবে। তো এটা কি হবে? দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, এটা সবাই জানো। দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। কম্পারেটিভের একটা স্ট্রাকচার আছে না, দ্য মোর প্লাস দ্য মোর, এরকম। তো এই স্ট্রাকচারটা যদি খেয়াল করো তাহলে দেখো দ্য মোর ইউ রিড মোর ইউ লার্ন, দা দুই জায়গাতেই হবে। দেখো এখানে গ্রামাটিক্যাল মিস্টেক দিছে, দ্য মোর ইউ রিড মোর ইউ লার্ন, এখানে কিন্তু দা হবে। দামোর দুই প্যাটার্নে থাকে। দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ নো, এখানে আসলে নো হবে না। মোর ইউ রিড মোর ইউ লার্ন দুই জায়গাতেই দা হবে, এটাও ভুল আছে। দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ উইল লার্ন, এখানে উইল কেন হয়েছে? উইল হবে না। এরকম তুলনামূলক বাক্যের ক্ষেত্রে যখন দামোর প্লাস দামোর বা দা প্লাস কম্পারেটিভ ব্যবহার করি, দুইটাই একই টেন্সে হয়। সো এটা প্রেজেন্টে আছে, এটা আবার ফিউচারে আছে, এটা হবে না। সো অ্যাকচুয়ালি যদিও আমরা লার্ন জানি, তারপরে স্ট্রাকচার অনুযায়ী বা গ্রামাটিক্যাল রুল অনুযায়ী এখানে আনসারটা বি হবে। এটা একটু খেয়াল করো। ঠিক আছে, 10 এর ক্ষেত্রে এটা কিন্তু বি হবে। অনেকে ডি বলবে, বাট এখানটাতে গ্রামাটিক্যাল রুল বা গ্রামার যদি চিন্তা করো তাহলে ডি হবে। ঠিক আছে, এক্সাম্পল গুলা ভালো না, এগুলো আসলে একটু বুঝে বুঝে পড়বো, না তো মনে থাকবে না। এক্সাম্পল কি? এগুলো সব বাস্তব জিনিস, এখানে আজকে যা পড়ছি সবই রিয়েল লাইফের সাথে কানেক্টেড। ঠিক আছে, তাইলে আজকে এই পর্যন্ত থাক। তোমরা পরীক্ষা দিবা, কালকে ক্লাস আছে না? সো কালকে তো এক্সাম আছে, কালকে ভালো করে একটু এক্সাম দাও। আর আমি ডিরেকশন দিয়ে দিচ্ছি কোশ্চেন যাতে ইজি করে। এখন তো তোমাদের কোশ্চেন কঠিন করা হয় না, কোনোভাবেই তোমাদের কোশ্চেন কঠিন করা হয় না। যে টাইপের কোশ্চেন হয় তাটা অনায়াসে না পড়লেও 40-এর উপরে পাওয়া যায়, আর একটু পড়লে তো 45, 46, 47, 50 পাওয়া যায়। ঠিক আছে, সো পড়তে থাকো। এখন কয়টা বাজে? 7:33 বাজে। আমি 7:35 পর্যন্ত আছি, যদি কারো কোনো কোশ্চেন থাকে, কোনো সাজেশন থাকে, কোনো কথা থাকে বলে ফেলো, আমি ঠিক 7:35 লাইভটা শেষ করে দেবো। আচ্ছা, এটা আসলে যদি তুমি ডি দিতে চাও, ডিটা দেওয়া যায়। তো এটা অ্যাকচুয়ালি আমি যদি বলি, তো আমরা গ্রামাটিক্যাল একটা রুল জানি। এখন তোমরা জানো যে সাহিত্যের ক্ষেত্রে, তারপরে ইতিহাসের ক্ষেত্রে গ্রামাটিক্যাল রুল যেমন ইউজ করা হয় না, তেমনই সব জায়গাতে তুমি দেখবা প্রেজেন্ট, অতীতের কথা বলতেছি, প্রেজেন্ট টেন্স ইউজ করা হচ্ছে। তো এরকমই সাহিত্যের ক্ষেত্রে আমরা গ্রামাটিক্যাল রুলও মানি না। তো এটা একটা কোটেশন, বুঝছো, একটা কোট, একজনের কথা। তো সেখানে সেন্টেন্সটা আবার দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ উইল লার্ন ছিল।
এটা যেহেতু ইতিহাসের কথা, তো এখানে সেই অনুযায়ী অনেকে ডি আনসার করছে। এখন এইটা যদি গ্রামাটিক্যাল রুল অনুযায়ী বলো বি আনসার হয়, আর যদি কোডটাকে ধরো তাহলে ডি হয়। এখন কোনটা দাগাবো বলো তো? আচ্ছা, যেহেতু কথাটা আসছে, আমি গ্রামাটিক্যাল রুলকে পুরোপুরি প্রায়োরিটি দিতে পারছি না, প্লাস এটা প্রচলিত একটা কথা। এখন আমি একটু ঘাটাঘাটি করি, দেখি কোনটা আনসার করা যায়, আমি জানাই দেবো। বাট আমার মতে গ্রামাটিক্যাল রুল অনুযায়ী মোর অ্যাপ্রোপ্রিয়েট বি। ঠিক আছে, আমি জানাই দেবো, যেহেতু এটা নিয়ে কনফিউশন আছে। আচ্ছা আচ্ছা, আর কারো কোনো কথা আছে, কোনো প্রশ্ন আছে? আর নেক্সট দিন প্রশ্ন ভাষা এক্সামে বেশ বড় টপিক রাখা হয়েছে, পার্টস অফ স্পিচ অল। পার্টস অফ স্পিচে আমরা যে যতটুকু পড়ছি 3-4টা ক্লাসে সবগুলোই হবে। এবং কেন এতগুলো দিছি, এটাতে কিন্তু তোমাদের খুব বেশি কষ্ট হবে না, বিকজ তোমার মান্থলি 5 তারিখ, 5 তারিখের জন্য তো অলরেডি পার্টস অফ স্পিচ পড়তেই হচ্ছে। তো সে সাথে মিলাই তুমি যদি একবারে প্রশ্ন ফাঁসটা ওখান থেকে পড়ে ফেলো, তাহলে পার্টস অফ স্পিচ আর আলাদা করে পড়া লাগবে না, এই জন্য আমি ওটা দিয়েছি। তো একটু পড়ো, বুঝছো? একেবারে ইংরেজিকে যদি পানিতে ভাসায় দাও ক্ষতি হয়ে যাবে, কিন্তু 25 মার্ক কম না।